আপনি? এই তো আছি ভালো। হুম। তো গুড মর্নিং আবার সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ফোর্থ মান্থের ফিফথ ক্লাস। আজকে হচ্ছে 19 তারিখ। আমরা পড়ছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আমরা পড়ে শেষ করেছি ক্রসিং ব্রুকলিন ফেরি। এটা তো নাকি জি স্যার। শেষ হয়েছে তো? ক্রসিং ব্রুকলিন ফেরি শেষ হয়েছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি যে শিটটা দিয়েছিলাম সামারি টামারি ওগুলো একটু পড়ার জন্য পড়েছো সবাই? জি স্যার। আচ্ছা, পড়লে ভালো। আর এদিকে ইংলিশ রাইটিং স্কিলসের প্রেস রিলিজের ব্রিফ শর্ট এবং ব্রড কোশ্চেন্স দেওয়া ছিল। প্রেস রিলিজ কি অবস্থা সবার? গতকাল পর্যন্ত টাইম দেওয়া ছিল। পড়ছি স্যার। আচ্ছা, তো এখন বাকি থাকছে আর দুইটা, তাই না? তাহলে আমি এখানে নোটস অ্যান্ড মিনিটস দিয়ে দিলাম। নোটস অ্যান্ড মিনিটস, এটাতে শুধু যেহেতু আমি ব্রড কোশ্চেন দেই নাই, শুধু দিয়েছি হচ্ছে শর্ট এবং ব্রিফ, তাহলে এই দুটো থাকলো। ব্রিফ এবং শর্ট কোশ্চেন খুবই কমই আছে, এর জন্য 2 2 4 দিন দিয়ে দিলাম। এই আচ্ছা, তোমাদের ইয়া কবে, ঈদ কবে নাগাদ হতে পারে বলো তো? 31 31 তিরিশ 30 তাই তো? আচ্ছা, সমস্যা নেই। তার আগে অনেকে বন্ধের কথা বলছো, হয়তো 1 সপ্তাহ মতো আগে পিছিয়ে মিলে ছুটি দিব, ঠিক আছে? জি স্যার। ঈদ যেদিন হবে সেইটা ভেবে তার আগের হয়তো 3 4 দিন, আর পরের 3 4 দিন, এরকম মিলে 1 সপ্তাহ টোটাল, মানে যাতে 3টা ক্লাস মিস হবে 1 সপ্তাহ বন্ধ দিব। টেনশন নেওয়ার কিছু নাই, অনেকে জিজ্ঞাসা করতেছ। আচ্ছা, এটা গেল। এদিকে হচ্ছে আমাদের ইন্ট্রোডিউসিং সোশ্যালজি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, এটারও 19 মার্চ পর্যন্ত দেওয়া ছিল। এটা তাহলে আমি চ্যাপ্টার 2টা দিয়ে দিলাম। এটা হচ্ছে চ্যাপ্টার 2 হবে 26 তারিখ পর্যন্ত। আচ্ছা, আমি একটু এটা বাড়াই দিই, কারণ সামনে আমাদের 27 তারিখে একটা টেস্ট নেওয়ার কথা আছে, তাই না? 27 তারিখ টেস্টটা নেওয়ার কথা আছে, তো যেহেতু মনে হয় 27 তারিখের দিকে ছুটি যাবে, আমরা ঈদের পরে নিব এই টেস্টটা। হ্যাঁ, তাহলে তোমরা একটু ওদিকে পড়ে ফেলো। আর এদিকে তাহলে দিয়ে দিই এটা। তাহলে 19 তারিখ থেকে 26, আচ্ছা 26 27 এটা দিলাম। এটা হচ্ছে তাহলে আমি আরেকটু সময় বাড়াই দিলাম, এটা নিয়ে সমস্যা না। কিন্তু তোমরা তো এখন একটু পড়ো। ঈদ যদি হয় 30 31, তাহলে মনে করো 2 বা 3 তারিখে তোমাদের টেস্টটা নিয়ে নিব আমি। হ্যাঁ, 3 তারিখ দিয়ে দিই। সবাই পড়ছো তো এগুলো, নাকি অবস্থা যে পড়াগুলো বাড়তি দিচ্ছি? জি স্যার। একটু আগায় নিও, কারণ 2 3 ধরনের পড়া থাকতেছে একসাথে। এটুকু চাপ নিতেই হবে। একটু যদি আমরা রিভিশনে না যেতে পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আশা করি হবে, রিভিশন দেওয়ার টাইম আমরা যথেষ্ট পাবো, কিন্তু তারপরেও এটা একটু পড়ে নিতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা যেহেতু ক্রসিং ব্রুকলিন ফেরি পড়েছি, যদি কারো প্রবলেম থাকে বলতে পারো, না হলে আমরা আজকে আরেকটা নতুন পয়েমে চলে যাব। হুম, নতুন পয়েমে চলে যাব। আচ্ছা, নতুন পয়েমটা কি ছিল? Because I could not stop for death. আচ্ছা, তার মানে আমাদের 14 নম্বর কবিতাটা হবে, তাই না আজকে? জি স্যার। আমরাও প্রায় শেষের দিকে চলে এসেছি। আহ, আচ্ছা, তাহলে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ বাই এমিলি ডিকেনসন। আমরা গতদিন যে হুইটম্যানের কবিতা পড়লাম, তাই না? উনি কোন দেশীয় রাইটার ছিলেন? আমেরিকান। আমেরিকান রাইটার। তাহলে দেখো, এমিলি ডিকেনসনও কোন দেশীয় রাইটার? তিনিও আমেরিকান রাইটার। ঠিক আছে। হুম। তিনি ছেলে না মেয়ে?
এমিলি ডিকিনসন। মেয়ে। হ্যাঁ, এমিলি ডিকিনসন হচ্ছেন মেয়ে। তা দেখো, আমরা যদি একটু দেখি তিনি ছিলেন কেমন ধরনের একটু মানুষ, হ্যাঁ। দেখো, বলছে রিক্লুসিভ লাইফস্টাইল, মানে তিনি খুবই একাকী নির্জন জীবন পছন্দ করতেন, হ্যাঁ। তো দেখো, ডিকিনসন লিড আ রিক্লুসিভ অ্যান্ড ইন্ট্রোস্পেক্টিভ লাইফ, স্পেন্ডিং মাস অফ আর টাইম ইন আর ফ্যামিলি হোম, engaging in gardening, writing letters and composing poetry. ঠিক আছে। she became increasingly withdrawn from society as she grew older. যত সে বড় হয়ে উঠতেছে তত বেশি সে কি হচ্ছে, যত বড় হচ্ছে তত সে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। উইথড্র মানে কি, গুটিয়ে নেওয়া, মানে ফ্রিলি মিশতে না পারা, মানুষের সঙ্গ মানে ত্যাগ করে চলা, এরকম একটা বিষয়। লিডিং টু হার বিং ফেমাসলি ডেসক্রাইব অ্যাজ মিথ অফ অ্যামহার্স্ট। এটা একটু মনে রেখো, তাকে বলা হতো কি, দেখো বলছে লিডিং হার বিকামিং ফেমাসলি ডেসক্রাইব অ্যাট দ্য মিথ অফ অ্যামহার্স্ট। এই যে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো বলছি এগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে। কারণ কি, দেখা যাচ্ছে সে একা একই জীবনযাপন করতো, তাই তার মানুষ তাকে কম জানতো, সেও মানুষ থেকে দূরে থাকতো, এই সকল বিভিন্ন কারণে তাকে এটা বলে ডাকা হতো। এবং বলছে পোয়েটিক লাইফের দিক থেকে কি ছিল, সে ওয়াজ প্রলিফিক পোয়েট, মানে খুবই ভালো একজন রাইটার। শি বিগ্যান রাইটিং পোয়েট্রি ইন আর টিনেজ ইয়ার্স অ্যান্ড কন্টিনিউড থ্রু আউট হার লাইফ, এক্সপেরিমেন্টিং উইথ ভেরিয়াস থিমস ইত্যাদি। ওটা গেল। তারপর হচ্ছে গুলো দরকার নেই। দেখো সে মারা যায়, বলছে এমিলি ডিকিনসন ডাইড 1886 Amherst, Massachusetts, at the age of 55. Her cause of death was officially listed as Bright's disease, a kidney disorder. ঠিক আছে, এতে তিনি মারা যান। After her death, her poems were discovered by her sister A and published. Okay. তাহলে এই হচ্ছে তার সম্পর্কে কিছু কথা। এবং তার অধিকাংশ রাইটিংয়ের ভিতরে আমরা কি কি পাবো, দেখো অধিকাংশ থিম হচ্ছে তার ডিকিনসনস পোয়েট্রি delves into a wide range of themes including death, নেচার, লাভ, ফেইথ, ইটার্নিটি অ্যান্ড হিউম্যান কন্ডিশন। দেখো মানুষকে নিয়ে তার লেখা, মানুষের জীবন সম্পর্কে লেখা, মৃত্যুকে নিয়ে তিনি বেশ কিছু কবিতা লিখেছেন, ঠিক আছে। তো তোমরা 4th ইয়ারে যখন পড়বা তখন অনেক কবিতা পাবা এমিলি ডিকিনসনের, দেখো সব এরকম অ্যাবস্ট্রাক্ট ধরনের রাইটিংগুলো। তার উল্লেখযোগ্য পয়েমের এখানে কিছু নাম আছে, তার ভিতরে প্রথমটাই হচ্ছে আমরা পড়বো আজকে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমরা সরাসরি কবিতাতে চলে যাই। তবে এইখানে হিস্ট্রিক্যাল একটু কনটেক্সট, মানে এই কবিতাটা লেখার পিছনে কারণ কি সেটা দিয়ে আমরা একটু দেখে নিই। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এত সালে পাবলিশ হয়, রিটার্ন এত সালে। দিজ আর দ্য ইয়ার্স ইন হুইচ এমিলি রোট মোস্ট ইন্টেন্সলি। ডিউরিং ডিকিনসনস আর্লি ইয়ার্স শি এক্সপিরিয়েন্স দ্য ডেথ অফ ম্যানি পিপল ক্লোজ টু হার। হ্যাঁ, তার কাছের অনেক মানুষের মৃত্যু সে অবলোকন করে, ইনক্লুডিং দ্যাট অফ আর কাজিন, তার কাজিনের মৃত্যু সহ। ইট ইজ ইজি টু সি হোয়াই শি ফেল ফ্যামিলিয়ার উইথ ডেথ। অতএব বোঝা যাচ্ছে তার কাছাকাছি মানুষের এত মৃত্যুর কারণে কি হলো, সে মানে মৃত্যু বিষয়টার সাথে যেন খুব বেশি পরিচিতি তার ছিল, হ্যাঁ। এবং ডিকিনসন অলসো লিভড নিয়ার আ সেমিটারি, এবং সে মোটামুটি একটা কবরস্থানের কাছাকাছি বসবাস করতো। সো শি ওয়াচড ম্যানি পিপল, ইভেন লাভেড ওয়ান্স, রাইডিং ইন আ হার্স টু দিয়ার ফাইনাল রেস্টিং প্লেস। এবং অনেক লোককে নিয়ে আসা হচ্ছে, তাই না, তাদের ফাইনাল রেস্টিং প্লেস বা হচ্ছে তাদের কবরস্থানে নিয়ে আসা হচ্ছে মৃত্যু, এরকম সে দেখছে। দেখে দেখে মৃত্যু সম্পর্কে তার একটা মানে অন্য ধরনের অনুভূতি তৈরি হয়েছে, ঠিক আছে। এছাড়াও ইন টাইমস অফ সরো শি উড লাইকলি হ্যাভ হার্ড সারমনস অ্যাবাউট স্যালভেশন, প্যারাডাইস, ম্যানশনস, ওয়েটিং ইন ইটার্নিটি, হ্যাঁ। এবং এছাড়াও সে হয়তো বা বিভিন্ন সারমনে বা প্রিচিংয়ে বা বিভিন্ন ধর্মীয় লেকচারে, হ্যাঁ, আমাদের মৃত্যু, স্বর্গ, এইগুলো নিয়ে অনেক কিছু সে শুনে সে মৃত্যুকে এইভাবে বিবেচনা করেছে, হ্যাঁ। ডিউরিং ডিকিনসন লাইফটাইম many of our close family members and friends joined the church as the 830s saw that many refer to as revival or awakening, in which many people proclaim faith in Jesus Christ and eternal life. হ্যাঁ, অনেকে জিজাস ক্রাইস্ট হিসাবে জিজাস ক্রাইস্ট হিসাবে বিশ্বাস অর্জন করে তারা ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করে। এই নিয়ে ডেথটাকে তারা অন্যভাবে একটু দেখার চেষ্টা করেছে। তো এখানে দেখো বলছে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথস মেক ইট ক্লিয়ার দ্যাট ডিকিনসন এট সাম পয়েন্ট ইন হার লাইফ ভিউড ডেথ অ্যাজ সামথিং সুইট অ্যান্ড জেন্টাল। হ্যাঁ, মৃত্যুটাকে সে খারাপভাবে না নিয়ে মোটামুটি একটু বেশ জেন্টাল এবং সুইট হিসাবে সে নিয়েছে।
She welcomed death perhaps because of the idea that she would be only passing from this life to somewhere better. হ্যাঁ, মানে তার বর্তমান জীবনটা, জাগতিক জীবনটা এত খারাপ লাগতো যে মনে হতো যে মৃত্যুর মাধ্যমে হয়তো আমরা কোনো জায়গায় ভালো কোথাও কোনো জায়গায় পৌঁছাতে পারবো। হ্যাঁ, দিস ইজ পোর্ট্রেড ইন দ্য ফার্স্ট স্টেঞ্জ অফ দ্য পোয়েম when the author begins her ride with death, হ্যাঁ, viewing him as a welcome and familiar friend. হ্যাঁ, ডেথকে সে একজন একজন বন্ধু হিসাবে গ্রহণ করছে, তাই তো, ওয়েলকামিং একজন পার্সন হিসাবে সে গ্রহণ করছে। এবং সেখানে মৃত্যুর সাথে যখন সে যাচ্ছে, শি ইজ কাম অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যাজ শি পাসেস বাই দ্য স্কুল চিলড্রেন অ্যান্ড দ্য গ্রেন অফ ফিল্ড ইত্যাদি ইত্যাদি। মানে মোটামুটি মৃত্যুর পরবর্তী যখন সে যাচ্ছে, মৃত্যু তাকে নিয়ে চলে যাচ্ছে, তখন তার খারাপ লাগেনি, তার ভালোই লেগেছে। হ্যাঁ, সব কিছুর মধ্যে এক ধরনের শান্তি শান্তি অবস্থা সে ফিল করেছে। ঠিক আছে, দেখো, ডিকেনসন অ্যাপিয়ার্স টু হ্যাভ টয়েড উইথ দ্য আইডিয়া অফ বিলিভিং ইন অ্যান আফটার লাইফ ইন প্যারাডাইস, বাট ইন দ্য এন্ড ক্লেইম দ্যাট শি ওয়াজ ওয়ান অফ দ্য লিঙ্গারিং ব্যাড ওয়ান্স হুইচ সাজেস্ট দ্যাট শি ওয়ান্টেড টু বিলিভ ইন আফটার লাইফ ইন প্যারাডাইস। দেখো, আফটার ডেথ ইন প্যারাডাইস বাট কুড নট। ইন দ্য এন্ড শি বিলিভ দ্য গ্রেভ ওয়াজ হার ফাইনাল রেস্টিং প্লেস। হ্যাঁ, যে গ্রেভ ওয়ার্ডের পাশে থাকার কারণে সে ভাবছে এই গ্রেভই হচ্ছে তার ফাইনাল প্লেস। আসলে স্বর্গ নরকের ব্যাপারটা হয়তো তিনি পাবেন কি পাবেন না। হ্যাঁ, তো এরকমভাবে তিনি দেখিয়েছেন। তো আমরা এখানে অনেকগুলো থিম পাবো যেগুলো তোমরা একটু পড়ে নিবা, স্ট্রাকচার, স্টাইল, এগুলো তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা। তা আমরা সরাসরি কবিতাটাতে চলে যাই। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ মানেটা কি? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, আই কুড নট স্টপ ফর ডেথ। হ্যাঁ, মনে করো যে আমি চলছি, একটা যাত্রা করছি। হ্যাঁ, তুমি মনে করো কোনো দিকে যাচ্ছ, রাস্তায় তোমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, তাহলে তুমি না থেমেই তুমি চলে গেলা, কারণ তোমার থামার সময় নেই। ঠিক আছে তো, কারণ তোমার থামার সময় নেই। তার মানে কি, এখানে কারোর জন্য থামাকে বোঝানো হচ্ছে, কারোর জন্য অপেক্ষা করাকে বোঝানো হচ্ছে, তাই তো। কারোর জন্য তোমার কাছে এসে বিষয়গুলোকে কি করা হচ্ছে, যে তুমি তার সাথে একটু কথা বলবা, তুমি তার ডাকে সাড়া দিবা, এরকম সময় যেন কবির নেই। কারণটা কি? আমরা আমরা আমাদের কি মৃত্যুর সময় আছে? মৃত্যুকে নিয়ে আমরা ভাবি, বলো তো? না স্যার, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। হ্যাঁ, পৃথিবীতে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মৃত্যুর জন্য থামার সময় আমার নেই। পারলে মৃত্যু আসুক, মৃত্যুকে ডেকে আনতে হবে, থেমে মৃত্যুকে ডাকতে হবে, মৃত্যুর কাছে যেতে হবে, ওইরকম সময় আমাদের নেই। ঠিক আছে, আমাদের কাজ আমরা করে যাচ্ছি পৃথিবীতে, অতএব মৃত্যু যা করে করুক। তাই বলছে, দেখো, যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, যেহেতু মৃত্যুর জন্য থামার সময় আমার নেই, হি কাইন্ডলি স্টপ ফর মি। তাহলে পৃথিবীতে মৃত্যু আমাদের কাছে আসে না, আমরা মৃত্যুর কাছে যাই জেনারেলি। মৃত্যু আমাদের কাছে আসে। হ্যাঁ, যারা আত্মহত্যা করে তাদের কাছে, তারা মৃত্যুর কাছে যায় নাকি? যারা সুইসাইড করে তারা মৃত্যুর কাছে যায়, যে তারা জোর করে মৃত্যুকে ডেকে নিয়ে আসে। আর আমরা জেনারেলি আমরা মরতে চাই না, একদম মনে করো বুড়া হয়ে গেছে, খুনখুনা হয়ে গেছে, হ্যাঁ, পৃথিবীতে আর কিছু করার নেই, তারপর আমরা চাই আরো কিছুদিন বাঁচি। হ্যাঁ, তাই বলছে লিঙ্গারিং ব্যাক আমরা পড়েছিলাম, তাই না? লিঙ্গারিং ব্যাক, এরকম আর কি, যে আমরা পিছনে একটু হলেও থাকতে চাই, যে পৃথিবীতে আরো যদি 1 ঘন্টা থাকতে পারতাম, মানে যতটুকু পৃথিবীতে থাকা যায় ততটুকুই যেন আমাদের শান্তি। তারপর যেহেতু ইটার্নিটি ধরে আমরা আর কখনোই এখানে আসতে পারবো না। হ্যাঁ, এটা আমরা আর কখনোই দেখবো না, এই অবস্থানে আমরা আর কখনোই থাকবো না। হ্যাঁ, পৃথিবীটা ভাবলে মাঝে মাঝে মনে হয় এই যে এত কিছু সব কিছুই তো একসময় শেষ হয়ে যায়, বেশি দিনের জন্য না, 100 বছরও না আমাদের আয়ুটা, না? মানে আগে ছিল কেমন জানি 100 বছরও আর মানুষের আয়ু থাকছে না, এখন 60-70 বছরই যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে আগে 100 বছর মিনিমাম, মানে তারা মনেই করতো যে তারা বাঁচবে। 100-150 বছর কিছুই ছিল না। হ্যাঁ, একদম স্বাভাবিক, একদম স্ট্রং জীবনযাপন করতো। 70-80, এখন অনেকে আছে যারা অনেক বয়স তারপরও এখন হেঁটে বেড়াচ্ছে, তৎকালীন আগের মানুষ। হ্যাঁ, দেখা যাচ্ছে 80-90 হয়ে গেছে তারপরেও। আর এখন আমাদের যে অবস্থা, তাতে 50-60 বছরের পরেই আমরা শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, 50-60 বছর কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই তো কিছুদিন মাত্র। তো এই অবস্থায় আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি না, কিন্তু মৃত্যু চলে আসে আমাদের কাছে। তাই বলছে, হি কাইন্ডলি স্টপড ফর মি। তাহলে সে যেন খুব দয়া করে আমার কাছে আসলো। দয়া করে আসলো, আমি তার কাছে যাইনি বা আমি তার জন্য থামিনি, সে আমার জন্য থেমেছে। তো থামলো, থামার পর কি করলো? সে আমাকে একটা গাড়িতে তুলে নিল। ক্যারিয়াজ মানে কি বলো তো?
ক্যারিয়েজ মানে জানো? বহন করা। ক্যারিয়েজ মানে গাড়ি, তাই তো? এক ধরনের রথ জাতীয় গাড়ি, বুঝতে পেরেছো? আচ্ছা আমি মিনিংটা দেখি কি বলে। দেখো ক্যারিয়েজ, এই যে ক্যারিয়েজ হচ্ছে এনি অফ দ্য সেপারেট সেকশন অফ দ্য ট্রেন অর পাসেজ অর, এই যে এইগুলোকে বলে ক্যারিয়েজ, দেখতে পাচ্ছ? রথ জাতীয় যে গাড়িগুলো এটা। এই যে দেখিতে এরকম কোনো ইমেজ পাওয়া যায় কিনা। এই যে এটা মনে করতে পারো, হ্যাঁ, এই জায়গায় যেমন মৃত্যু এসেছে তাকে তুলে নেওয়ার জন্য, হ্যাঁ, এই যে এটা, এই যে গাড়ি, এই গাড়িতে করে তাকে এখন তুলে নিবে। এই যে এটা আরো ভালো লাগছে, দেখা যাচ্ছে? জি স্যার। বা এই যে এটাও আছে, মৃত্যু নিয়ে নিচ্ছে তুলে। ওকে, ছবিটা ছোট। কত বড় হয় দেখি। আচ্ছা, তো এটা একটু দেখতে থাকো, এখানে একটু খেয়াল করো, তাহলে বুঝতে যে মৃত্যু তার গাড়ি চালাচ্ছে। এই হচ্ছে ক্যারিয়েজ, আর এই হচ্ছে আমাদের স্পিকার। তো তাই বলছে যে হি কাইন্ডলি স্টপড ফর মি অ্যান্ড দ্য ক্যারিয়েজ হেল্ড, ক্যারিয়েজ বহন করে নিয়ে যাচ্ছে, তাই তো? এই ক্যারিয়েজে আছে কে কে? আওয়ার সেলফস, জাস্ট আওয়ার সেলফস, মানে কি আওয়ার সেলফস বলতে কে কে? মৃত্যু আর আমি, তাই তো? কবি বলতেছেন মৃত্যু এবং আমি, আর সাথে রয়েছে কে? অ্যান্ড ইমমর্টালিটি। ইমমর্টালিটিকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন একবার মারা গেছি তখন কি আর আমি কখনো মরবো? এ ভয় আছে? না স্যার। একবার মারা গেলে তো আর তার মানে আমি এখন ইটারনিটি এরকমই থাকবো, হ্যাঁ? আমার আর কোনো আতঙ্ক নেই, ভয় নেই। আমাদের কি কোনো তাড়াহুড়ো আছে বলো মৃত্যুর পরে? এই না। পরীক্ষা আসতেছে, এই ক্লাসে যোগ দিতে হবে, এই শেষ করতে হবে, খাওয়া শেষ করে কলেজে দৌড়াতে হবে, কলেজ থেকে প্রাইভেটে যেতে হবে, ওখান থেকে এখানে আসতে হবে, এই যে একটা তাড়াহুড়ো। কারণ কি সবকিছুটা লিমিটেড আছে, টাইম আছে, যে টাইমের মধ্যে আমাকে করতে হবে। সকাল সকাল ঘুম থেকে ঘুমাতে যেতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে এই করতে হবে, সেই করতে হবে, কত তাড়াহুড়ো, হ্যাঁ? কিন্তু মৃত্যু পরবর্তী আমরা যখন মৃত্যুর সাথে থাকবো, তার সাথে চলবো, তখন আমাদের সাথে থাকতেছে ইমমর্টালিটি, হ্যাঁ? মানে কি আর আমাদের কোনো মৃত্যু নেই, অতএব কোনো তাড়াও নেই। তাহলে আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম আমার পার্থিব কাজের জন্য। কিন্তু যখন মৃত্যু দয়া করে দাঁড়িয়ে আমাকে সাথে নিয়েই নিল, তখন আর কি চলছি গাড়ি নিয়ে তিনজন। তাহলে দেখো, দ্য স্পিকার, সিন্স দ্য স্পিকার আই কুড নট স্টে ফর ডেথ, ডেথ জেন্টলি স্টপ টু পিক আপ দ্য স্পিকার ফর আ রাইড ইন হিজ হর্স drawn ক্যারিয়েজ হুইচ অ্যাকোমোডেট 3 persons। তার মধ্যে আছে ডেথ, দ্য স্পিকার অ্যান্ড দ্য ইমমর্টালিটি। ঠিক আছে তো? সুতরাং এখানে কি বলতে দেখো, ইন এমিলি ডিকেন্স, এই কবিতাটা একটু অ্যাবস্ট্রাক্ট, তো এই জন্য একটু মানে ছোট হলেও একটু বুঝতে হবে বিষয়টা। দ্য অথর পার্সনিফাইজ ডেথ, পোর্ট্রেইং হিম অ্যাজ আ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড পারহ্যাপস ইভেন আ জেন্টল সুটার। In this first stanza, she reveals that she welcomes death when she says, "He kindly stopped for me." তারপর সে দেখো কাইন্ডলি শব্দটা ইউজ করা হয়েছে, তাই তো? ডেথকে সে কি খুবই খারাপ হিসাবে দেখছে? না স্যার। তাহলে কাইন্ডলি বলছে না। দ্য প্লিজেন্ট টোন অফ দ্য পোয়েম ফার্দার সাজেস্ট দ্যাট দ্য অথর ইজ কোয়াইট কমফোর্টেবল উইথ ডেথ, যে মৃত্যুর সাথে সে যথেষ্ট কমফোর্টেবল।
তার বলছে উই স্লোলি ড্রভ, আমরা চলছি ধীরে ধীরে। তাহলে কি আমাদের কোনো তাড়াহুড়ো আছে যে মৃত্যুর তাড়াহুড়ো আছে, দাঁড়াও একে রেখে আসি, রেখে এসে তারপর আরেকজনকে নিয়ে যাব, এরকমটা না। তাই বলছে হি নিউ নো হেস্ট, মৃত্যুর যেন কোনো তাড়া নেই, কারণ সে গাড়ি চালাচ্ছে। তাড়ার কোনো তাড়াহুড়ো নেই, কোনো হেস্ট নেই। অ্যান্ড আই পুট অ্যাওয়ে মাই লেবার অ্যান্ড লিজার টু, এবং আমিও আমার যে তাড়াহুড়ো, আমার যে পরিশ্রম, তাই না, লেবার, সেটাও ফেলে দিয়েছি। পুট অ্যাওয়ে, তাই না, অ্যান্ড মাই লিজার, যার কোনো ব্যস্ততা নেই, তার কোনো অবসর আছে বলো? অবসর বলতে আর কি না আছে? না স্যার। স্যার। হ্যাঁ, যার ব্যস্ততা নেই তার তো সারা জীবনই অবসর, তার আবার আলাদা করে অবসর কি বুঝতে হবে? তাই বলতেছে আমি আমার লেবার এবং লিজার সব কিছুই ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি। হ্যাঁ, কার জন্য? ফর হিজ সিভিলিটি। হ্যাঁ, ফর হিজ মানে মৃত্যু যেহেতু দয়া করে আমার কাছে এসেছে, মৃত্যু যেহেতু তার গাড়িতে আমাকে তুলে নিয়েছে, তো তার সম্মানে, তাই তো আমি কি করেছি? আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে মৃত্যুর সাথে চলে এসেছি। ঠিক আছে? তো দেখো এই জায়গা দিয়ে আসলে থিমেটিক আইডিয়াটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে, আমরা যদি একটু এআই দিয়ে দেখে আসি তাহলে কি বলে দেখি। ও আগেরটা তো আমরা দেখে শেষ করি নাই। আজ দেখো এখানে আমরা অনেক কিছু পাবো, একটু ওই জন্য পড়ছি। ইন এমিলি ডিকিনসন্স বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, দিস লাইন এস্টাবলিশ আ সিন ওয়ার ডেথ personified as a gentleman kindly stops for the speaker and they embark on a carriage the ride together, joined by ourselves and immortality, যেখানে তারা কোন দিকে যাচ্ছে? আর জার্নি টুয়ার্ডস ইটার্নিটি। ইমর্টালিটি মানে হচ্ছে অবিসন্নতা, অবিনশ্বরতা নাকি? পার্সনিফিকেশন অফ ডেথ, দ্য পোয়েম ইমিডিয়েটলি ইন্ট্রোডিউসেস ডেথ অ্যাজ এ পার্সন, তাই না? এটা আমরা পেলাম কি? পার্সনিফিকেশনের ব্যবহার। নট জাস্ট অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অ্যান্ড পোর্ট্রেজ অ্যাজ, দেখো, হিম অ্যাজ কাইন্ডলি স্টপড ফর দ্য স্পিকার। ক্যারিয়াজ হচ্ছে দ্য ক্যারিয়াজ সিম্বলাইজ দ্য জার্নি অফ লাইফ অ্যান্ড ডেথ। এই যে সিম্বলগুলো একটু খেয়াল রেখো। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্যারিয়াজ কি সিম্বলাইজ করছে? দ্য জার্নি অফ লাইফ অ্যান্ড ডেথ, with the speaker and death as the only passengers along with the concept of immortality. Immortality as a passenger হিসেবে ধরছে তাকে। দেখো, the inclusion of immortality suggests that the journey is not simply a descendant into nothingness, মানে মৃত্যু মানে এই যে শূন্যতা তা নয়, but a transition into a new and eternal state. Themes of mortality and eternity, হ্যাঁ, তাহলে হচ্ছে দ্য পোয়েম এক্সপ্লোরস দুটো থিম একসাথে, একই সাথে মৃত্যু, মর্টালিটি আর ইটার্নিটি, যেটা ইমর্টালিটি দিয়ে বোঝাচ্ছে নাকি, অ্যান্ড দ্য অ্যাকসেপ্ট অফ ডেথ অ্যাজ আ ন্যাচারাল পার্ট অফ লাইফ। দ্য জার্নি, দ্য ক্যারিয়ার্স রাইড রিপ্রেজেন্ট দ্য জার্নি ফ্রম লাইফ টু ডেথ। দেখো, ক্যারিয়ার্স কি রিপ্রেজেন্ট করছে? ক্যারিয়ার্স রাইড নির্দেশ করছে জীবন থেকে মৃত্যুর দিকে যাওয়া। হ্যাঁ, ফ্রম লাইফ টু ডেথ উইথ দ্য স্পিকার অ্যান্ড ডেথ অ্যাজ দ্য অনলি প্যাসেঞ্জার্স অ্যালং উইথ দ্য কনসেপ্ট অফ ইমর্টালিটি। সিগনিফিকেন্স কি বলছে? দ্য ইউজ অফ আওয়ারসেলভস emphasizes the personal nature of this journey, highlighting that the speaker's individual experience of death and the afterlife. তাহলে এইভাবে প্রথম অংশটুকুকে দেখানো হলো। কি সবাই বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। এরপর পরবর্তী স্টেজে কি বলছে? আমি আমার কাজটা সব ছেড়ে দিলাম। কি কারণে? দেখো, বলছে ইন এমিলি ডিকিনসন্স বিকজ আই কুড নট স্টপ ফর দিস লাইন depicts the speaker willing relinquishment of worldly pursuit, labor and leisure, তাই না? এটাও সে ছেড়ে দিয়েছে। ডিউ টু ডেথস জেন্টাল অ্যান্ড কোর্টিয়াস ডিমেনার, যেহেতু আচার আচরণ, হ্যাঁ, এত ভালো করে সে আমার কাছে আসলো, আমাকে তুলে নিল। হ্যাঁ, অ্যাজ দে এম্বার্ক অন আ স্লো পিসফুল জার্নি টুয়ার্ডস ইটার্নিটি। উই স্লোলি ড্রোভ, হি নিউ নো হেস্ট। হ্যাঁ, কি করছে? আমরা খুব ধীরে সুস্থে যাচ্ছি, যেন কোনো তাড়াহুড়ো নেই। এটা দিয়ে কি বলছে? দিস এস্টাবলিশেস দ্য পেস অফ জার্নি টুয়ার্ড ডেথ অ্যাজ এ কাম অ্যান্ড ডেলিভারেট, নট রাশড অর ফোর্সড ওয়ান। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কেউ ফোর্স করছে না, জাস্ট ধীরে সুস্থে যাচ্ছি। And I had put away my labor and my leisure too. The speaker in this context is personified as the speaker, তাই তো, is about to die, has set aside all earthly activities and responsibilities. যে মৃত্যুর জন্য অপেক্ষা করে, সে পৃথিবীর সব কাজকর্ম ছেড়ে দেয়, কারণ সে ভাবে আর এগুলোর কোনো প্রয়োজন নেই, তাই না? এবার হচ্ছে ফর হিজ সিভিলিটি, মানে কি? দ্য স্পিকারস ডিসিশন টু রিলিঙ্কুইশ হার ওয়ার্ল্ডলি পারসুট ইজ মোটিভেটেড বাই ডেথস কোর্টিয়াস অ্যান্ড জেন্টাল নেচার। তাহলে মৃত্যুকে সে সিভিল বলতেছে, তাই না? কোর্টিয়াস বলতেছে, জেন্টাল বলতেছে। সুতরাং আমরা বুঝতে পারছি কি, দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ কমফর্টিং মর্টালিটি উইথ দ্য স্পিকার ফাইন্ডিং আ সেন্স অফ পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইন হার জার্নি টুয়ার্ডস ডেথ, হুইচ ইজ পোর্ট্রেট অ্যাজ আ জেন্টাল অ্যান্ড সিভিল এক্সপিরিয়েন্স। মানে এটাকে খুব খারাপ একটা অভিজ্ঞতা হিসেবে তিনি দেখেননি। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে কিছু সিম্বল টিম্বল আছে, এগুলো একটু ভালো করে পড়ে নিবা, তাহলে ব্রিফ কোশ্চেন আনসারগুলো ইজি হবে। তারপর বলতেছে উই পাস দ্য স্কুল। এবার যেহেতু ক্যারিয়ার চলছে, আমাদের গাড়ি চলছে, যেতে যেতে আমরা কার পাশ দিয়ে গেলাম? স্কুলের পাশ দিয়ে গেলাম, তাই না? উই পাস দ্য স্কুল হোয়ার চিলড্রেন স্ট্রোভ অ্যাট রিসেস,
যেখানে বাচ্চারা কি কি করছে, স্ট্রোব করা, হ্যাঁ, খেলা করার জন্য ধাক্কাধাক্কি করা, তাই তো, হইচই করা, এরকম একটা অবস্থাকে বোঝানো হচ্ছে, দেখো। এবং বিশেষ করে ইন দ্য রিং, তাহলে বলতে দেখো, উই পাস দ্য স্কুল, এটা মানে হচ্ছে সাজেস্ট আ ফ্লিটিং গ্লিমস অফ ইউথ এন্ড দ্য কন্টিনিউশন অফ লাইফ ইভেন আফটার দ্য স্পিকারস ওন ডেথ। হ্যাঁ, তাহলে উই পাস দ্য স্কুল মানে আমাদের জার্নির সময় আমরা সব কিছু ছেড়ে যাচ্ছি, তাই সেটা বোঝাতে একটা স্কুলের অবতারণা করা হয়েছে। হ্যাঁ, দিস ইন্ডিকেটস আ জার্নি আর ট্রানজিশন অন দ্য স্পিকার ইজ মুভিং থ্রু ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ ইনক্লুডিং দ্য পাস্ট। হ্যাঁ, উই পাস দ্য স্কুল মানে কি স্কুল লাইফ পাস করেছি, বা হয়তো বা মানে মোটামুটি দেখাচ্ছে যে মানুষ কত ব্যস্ত থাকে পার্থিব জগতে, না, বাচ্চারা কত খেলা করছে। হ্যাঁ, দেখো, দ্য চিলড্রেন স্ট্রাইভিং বলছে, হোয়ার চিলড্রেন স্ট্রোভ মানে হচ্ছে কি সাজেস্ট দ্য এনার্জি অ্যান্ড ভাইটালিটি অফ ইউথ অ্যান্ড অনগোয়িং এফোর্ট অফ লাইফ, যে তারা তাদের মতো ব্যস্ত, শিশুরা যাদের কোনো মৃত্যু চিন্তা নেই, তারা কেমন, হ্যাঁ, খেলা করছে। অ্যাট রেসেস, রেসেস মানে কি পজ, দেখো, রিসেস রিপ্রেজেন্ট আ ব্রিফ মানে হচ্ছে ওই স্কুলে কি হয় মাঝে মাঝে ওই যে মাঝখানে কি থাকে, বিরতি থাকে না, কি হয়, বিরতি নাকি, সেই বিরতি থেকে বলছে জি বিরতির স্যার। সময় বাচ্চারা কি করছে, দেখো, রিপ্রেজেন্টস আ ব্রিফ পজ, আ মোমেন্ট অফ রেসপাইট এন্ড আ রিমাইন্ডার অফ দ্য সিম্পল জয়স অফ লাইফ। তাহলে কবি যেন ওই বাচ্চাদের ওই খেলাধুলা দেখে তারও মনে পড়ছে যে এরকম ভাবে আমরা হয়তো বা কত খেলা করেছি, কত চলেছি। হ্যাঁ, আজকে বাচ্চারা মৃত্যুর চিন্তা নেই, তারা নিজেদের মতো খেলাধুলা করছে, ঠিক আছে তো। হ্যাঁ, এবং ইন দ্য রিং, ইন দ্য রিং বলতে কি, ইন দ্য রিং would symbolize the circular nature of life and death or the arena of human activity where people strive and play, মানে ওদের নিজস্ব এরিয়ার মধ্যে। ইট ক্যান অলসো বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ মেটাফোর, দেখো, মেটাফোর, হ্যাঁ, ফর দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, তাহলে রিংটাকে আমরা মেটাফোর হিসাবেও গ্রহণ করতে পারি। তো সেই হিসাবে দ্য ইমেজ অফ চিলড্রেন প্লেইং অ্যাট রেসেস রিপ্রেজেন্টস ইউথ অ্যান্ড হোপফুল এক্সাইটমেন্ট অফ দ্য টাইম অফ ডেথ, হ্যাঁ, টাইম অফ লাইফ কন্ট্রাস্টিং উইথ দ্য অ্যাপ্রোচিং ডার্কনেস অফ ডেথ। তাহলে কবি বা আমাদের যে স্পিকার, সে মৃত্যুর সাথে চলছে, হচ্ছে বাচ্চাগুলো স্কুলে খেলা করছে অবসরে, হ্যাঁ, বা বিরতির সময়ে, আর অথচ তিনি কি করছেন, তিনি এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বা মৃত্যুর সাথে চলে যাচ্ছেন, কিন্তু এই বাচ্চাদের মধ্যে কোনো মৃত্যু চিন্তা নেই। তার মানে এটার মধ্যে একটা বাস্তবতা আনার জন্য মানে এই এই বাচ্চাদের এই ইয়াটা করা হয়েছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে এটা কোনো বাস্তব ঘটনা। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন বিভিন্ন অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান পার করে যাই, ছোট বাচ্চাদের দিয়ে স্কুল হয়, আমরা কত হইচই শুনতে পাই, তাই না, তারা খেলাধুলা করছে, এগুলো দেখতে পাই, এগুলো একটা বাস্তবতা এই কবিতার সাথে অ্যাড করার জন্য মেনলি দিয়েছেন। আর একই সাথে তো আমরা বুঝলামই যে আমরা জীবনের অনেক কিছুই পাস করি, তাই না, স্কুল লাইফ পাস করি, কলেজ লাইফ পাস করি, চাকরি জীবন, হ্যাঁ, বিবাহিত জীবন, এইরকম পাস করতে করতে একসময় আমরা মৃত্যুর দিকে চলেই যাই, তাই তো, মৃত্যুর সাথে চলেই যাই। ঠিক এরকম একটা বিষয় দেখানো হয়েছে এখানে। এছাড়াও শুধু যে আমরা স্কুল পার করলাম তা নয়, উই পাস দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেইন, উই পাস দ্য সেটিং সান। হ্যাঁ, আমরা এই যে ফসল, যে ফসলগুলো যেন তাকিয়ে আছে, হ্যাঁ, গেজিং গ্রেইন মানে কি একদম তাজা, তো সতেজ ফসল, হ্যাঁ, এইগুলোকে বোঝানো হয়েছে। দেখো, বলছে দেখো, বলছে স্পিকার সিম্বলাইজেস কি করছে, এটা জার্নি থ্রু দ্য প্রাইম অফ লাইফ রিপ্রেজেন্টিং অ্যাডাল্টহুড অ্যান্ড ম্যাচুরিটি বিফোর ট্রানজিশনিং টু আফটার লাইফ, এটাও এক ধরনের মেটাফোর। তাহলে এই যে গ্রেজিং গ্রেইন, এই গ্রেইন মানে কি আমরা আমাদের ইউথকে বুঝতে পারি, ঠিক আছে তো। হ্যাঁ, যে সময়টাকে আমরা পার করে গেছি, ব্যাপারটা এরকম। তিনি এগুলোকে দেখাতে যাচ্ছেন যেগুলো এক একটা সময়, এক একটা অবস্থান, যেগুলো আমরা পার করেছি এবং পার করতে করতে যাচ্ছি। তার মানে আমাদের জীবনটাই একটা মৃত্যুর সাথে চলা, তাই না। আমরা আমাদের ইউথ কাটিয়েছি, ইয়ং, তাই তো, যে চাইল্ডহুড কাটিয়েছি, আমরা এখন মোটামুটি মিডিল এজে আছি, তারপরে একসময় মারা যাবে। এগুলো হচ্ছে এক একটা এজ, মানে কি এক একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলো কি করছি আমরা, একসময় একসময় আস্তে আস্তে ছেড়ে যাচ্ছি। তারপরে দেখো, সিম্বলিজম অফ দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেইন, হ্যাঁ, দ্য ফ্রেজ fields of gazing grain is a symbol representing the speaker's life experience, particularly the period of adulthood and maturity. তারপরে গেজিং গ্রেইন মানে যে ফসলগুলো এখন ম্যাচিওর মোটামুটি, হ্যাঁ, মানে আর কদিন পর হয়তো পেকে যাবে, তারপর আমরা কেটে ফেলবো। ট্রানজিশন টু অ্যাডাল্টহুড, দ্য স্পিকার হ্যাভিং পাস দ্য স্কুল রিপ্রেজেন্টিং চাইল্ডহুড, তাই তো, যে স্কুল হচ্ছে চাইল্ডহুড আর ফিল্ডের গেজিং গ্রেইন হচ্ছে ম্যাচিওর অ্যাডাল্টহুড। হোয়েন দ্য প্রাইম অফ ইউথ কামস টু ফ্রুশন, ফ্রুশন মানে কি ফসল, মানে আমরা চাইল্ডহুডে পরবর্তীতে চলে আসি আমাদের অ্যাডাল্টহুডে, যে অ্যাডাল্টহুডে আমরা আমাদের ফসলের মতো করে নিজেদেরকে কি করি, উৎপাদনশীল করে তুলি, তাই না। আমরা ছোট যখন থাকি ঠিক ওখানে হয় কি ফসলে যত্ন নেওয়া অর্থে, হ্যাঁ, ফসলের গাছের যত্ন নেওয়া, ধান গাছের যত্ন নেওয়া, পানি দেওয়া, এটা হচ্ছে কি স্কুল লাইফ। আর অ্যাডাল্টহুড হচ্ছে কি গেজিং গ্রেন, যেখানে অলরেডি গ্রেন বা ফসল হয়েছে, হ্যাঁ, ধান হয়ে গেছে, এরকম আর কি। তো
এগুলো দিয়ে কি বলছে দেখো, সাইকেল অফ লাইফ এন্ড ডেথ, দ্য গ্রেন হুইচ ইজ ব্রট টু ম্যাচুরিটি অ্যান্ড দেন কাট ডাউন, এই যে তারপরে কেটে ফেলা হবে, সিম্বলাইজেস দ্য সাইকেল অফ নিউ লাইফ অ্যান্ড ডেথ মিররিং দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো এখানে দ্য স্পিকার কি বলতে যাচ্ছেন, দ্য ইউজুয়াল ডেসক্রিপশন অফ গেজিং গ্রেনস সাজেস্ট দ্য স্পিকার পার্সপেক্টিভ অ্যাজ ইফ দ্য গ্রেন ইজ রিটার্নিং, মানে রিটার্নিং হার গেজ, হ্যাঁ, রিফ্লেক্টিং দ্য মিস্ট্রি শি পারসিভস ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড। অথবা এটাও হতে পারে যে মৃত্যুর সময় যখন পৃথিবী থেকে তিনি চলে যাচ্ছেন, তখন চারিদিকের যে উত্তেজনা, চারিদিকের যে ব্যস্ততা, হ্যাঁ, পৃথিবীর যে সৌন্দর্য, অ্যাক্টিভিটি, এগুলোকে যেন তিনি অবলোকন করতে করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে দিয়ে কি বলতে দেখো, দ্য পোয়েম ইউজেস পার্সনিফিকেশন, দেখো এখানে অ্যানাফোরা আছে তাই না, দেখো পোয়েমস কন্টেস্ট, দ্য পোয়েম এক্সপ্লোর দ্য থিমস অফ ডেথ মর্টালিটি উইথ দ্য স্পিকার অ্যাকম্পানিড বাই ডেথ টেকিং আ ক্যারিয়ার্স রাইট, যেটা তো আগে বলা হচ্ছে। এছাড়াও পার্সনিফিকেশন করা হচ্ছে ডেথকে, সিম্বলাইজ টু কনভে দ্য জার্নি, ইত্যাদি ইত্যাদি, ওই একই কথা বারবার আসলো। তা কি 3 পর্যন্ত বোঝা গেল কি বলতে যাচ্ছে? এবং সাথে সাথে কি ওই পাস দ্য সেটিং সান, এমনকি আমরা সেটিং সানকেও পাস করে গেলাম। সেটিং সান কোন টাইমকে রিপ্রেজেন্ট করে বলো? দিনকে। সেটিং সান কি সূর্য ডুবে যাওয়া মানে কি সন্ধ্যা হয়ে যাওয়া, তাই না, মানে ওল্ড এজকে নির্দেশ করছে। দেখো এখানে 3টা এজকে রিপ্রেজেন্ট করার জন্য 3টা বিষয় নিয়ে আসা হয়েছে এখানে। হ্যাঁ, স্কুল লাইফ হচ্ছে ইউথ, গেজিং গ্রেন হচ্ছে অ্যাডাল্টহুড, আর সেটিং সান হচ্ছে কি আমাদের ওল্ড এজ, নাকি যে সময় আমরা আস্তে আস্তে নিভে যাচ্ছি, মারা যাচ্ছি। তো এইভাবেই আমরা কি করি, আমাদের পার্থিব জীবনটাকে কাটাই। তারপরে যখন সেটিং সানের অবস্থানে চলে আসে, তখন আমরা কি হয়, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই। হ্যাঁ, এখানে মোটামুটি দেখো এখানে সিম্বলিকলি এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে জাস্ট সামারি, সামারিতে জানা বোঝানো হয় সিম্বলিক্যালি, সেগুলোকে এখানে দেখানো হচ্ছে এই জায়গাটা। তাহলে হচ্ছে কি, দ্য স্পিকার পাসেস ইনটু অ্যান ওল্ড এজ, দ্য ইনএভিটেবল ট্রানজিশন টু ডেথ মার্কিং দ্য এন্ড অফ আর্থলি জার্নি। হ্যাঁ, আর্থলি জার্নি। তাই বলছে সিম্বলিজম অফ দ্য সেটিং সান, এখানে সেটিং সান কেন দিয়েছেন? The setting sun is a common symbol for the end of the day, but in this context represent the end of life and the speaker descent into death. হ্যাঁ, এটা হচ্ছে সিম্বল। Allegorical journey, তাই না, the poem use an allegorical journey in a carriage with death to represent the stages of life and the transition to afterlife. হ্যাঁ, দেখো তাহলে লাইফের এখানে 3টা স্টেজ, মানে এই স্টেঞ্জাতে মোটামুটি 3টা স্টেজকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এগুলো একটু খেয়াল করতে হবে। দ্য পোয়েম প্রোগ্রেসেস থ্রু ভেরিয়াস স্টেজেস অফ লাইফ, প্রথম হচ্ছে চাইল্ডহুড, যেটা রিপ্রেজেন্টেড করা হচ্ছে স্কুল দিয়ে, ম্যাচুরিটি যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ফিল্ডস অফ গ্রেইন, এবং ফাইনালি ওল্ড এজ এবং ডেথকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটিং সান দিয়ে। তো এইভাবে 3টা স্টেজ কিন্তু আমরা মোটামুটি পার করে তারপরে মৃত্যুর সাথে কি আমরা চলে যাই। তো তিনি বললেন কি দেখো, যে উই পাস দ্য সেটিং সান, সূর্যকে যেন আমরা পাস করলাম। তাহলে কি আমরা সূর্য বেশি জোরে যাচ্ছে না আমরা জোরে যাচ্ছি বলো? আমরা জুড়ে যাচ্ছি। কিন্তু কবিতা বললো যে আমরা স্লো স্লো যাচ্ছি। পরে কবির কাছে মনে হলো যে না, এটা মনে হয় আমি ভুল বলে ফেললাম। বলছে ও অর রাদার হি পাসড আস, আসলে আমরা তাকে পার করি নাই, সেই আমাদেরকে পার করেছে। এই হি বলতে কাকে মডিফাই করা হলো? সেটিং সান। হ্যাঁ, সেটিং সানকে। দেখো তাহলে এখানে পার্সনিফাই করা হয়েছে সানকেও, তাই না, সানকে পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ, তাই বলছে অর রাদার, বলছে ও না, মানে আমরা তো পাস করলাম না, সেই যেন আমাদেরকে পাস করে গেল, মানে সূর্য ডুবে গেল। বয়স তো আমরা কি বয়সে হচ্ছি না, বয়স আমাদের সাথে পাস করে যাচ্ছে বলো তো? আমরা কি তাড়াহুড়ো করতেছি পার হওয়ার জন্য? না, হ্যাঁ, আমরা তাড়াহুড়ো করছি না, বরং সবকিছু আমাদের কাছে অটোমেটিক আসছে। হ্যাঁ, সবকিছু আমাদের কাছে অটোমেটিক আসছে, আমরা তাড়াহুড়ো করছি না। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা তাড়াহুড়ো করছি না, তারাই, সূর্য, মৃত্যু, তাই না, সবাই আমাদের কাছে আসছে, আমরা কোনোভাবেই তাড়াহুড়ো করে তাদের কাছে যাচ্ছি না। এটা হলো ব্যাপার। আমার পছন্দ। ঠিক আছে। তাই বলছে দেখো দ্য ডিউজ, এবার সূর্য যখন পাস করে গেল, তার মানে কি মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। তখন কি হলো, সন্ধ্যা হলে কি হয়, ঠান্ডা নেমে আসে, তাই না, এক ধরনের ঠান্ডা অনুভূতি কিন্তু আমাদের হয়। আমরা মোটামুটি তখন শীতে, বেশি যদি শীতকাল হয় তাহলে কেমন হয়, শীত হলে কুয়াশা পড়ে। আমরা তো মোটামুটি কাঁপতে থাকি নাকি, আমরা একদম জি স্যার। কাঁপাকাঁপি শুরু করে দিই। হ্যাঁ, তাই বলছে দ্য ডিউজ ড্রু কুইভারিং অ্যান্ড চিল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সূর্য আমাদের পাস করে গেল, সন্ধ্যা নেমে আসলো, ঠান্ডা পড়া শুরু করলো, এবং আমিও ঠান্ডায়
কাঁপতে থাকলাম। দেখো মিনিংটা কি বলতে চাচ্ছে আসলে, এখানে সিম্বলিকগুলো কি বলতেছে। এখানে মার্ক আ শিফট ইন দ্য পোয়েম স্টোন অ্যাজ দ্য স্পিকার ডেথ আর নাও এক্সপেরিয়েন্সিং দ্য কোল্ড ড্যাম্প রিয়েলিটি অফ দ্য আফটার লাইফ। হ্যাঁ, জীবন শেষ মানে জীবনের যে উত্তেজনা ছিল, রক্ত গরম ছিল, সেগুলো সব শেষ হয়ে গেল। হ্যাঁ, সব এখন তাই বলছে মার্কিং আ ট্রানজিশন ফ্রম আ কমফোর্টেবল ক্যারিয়াস রাইট টু দ্য চিলিং রিয়েলিটি অফ ডেথ। তাহলে মৃত্যু যখন আমাকে নিয়ে যাচ্ছিল মানে কি, সেটিং সান মানেই আমার বডি থেকে আমার আত্মা বার হয়ে গেল মনে করো। এরকম আর কি ব্যাপারটা, মানে আমি মারা গেলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমি অনেক কিছু, তাহলে কি আমার জন্ম থেকে স্কুল লাইফ পার করেছি, তাই তো, মানে মৃত্যু কিন্তু আমার সাথে আছে, সাথে থেকে আমাকে আমার জীবনের সাথে চলতে চলতে একসময় আমাকে জীবন থেকে বের করে নিল। এই জীবন থেকে বের করা না মানে সেটিং সান হয়ে গেল। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা, যে টু দ্য চিলিং রিয়েলিটি অফ দ্য লাইফ। তার বলছে অর রাদার হি পাস্ট আস, এইটা মানে কি দিস লাইন সার্টলি শিফট দ্য পার্সপেক্টিভ সাজেস্টিং দ্যাট ইট ওয়াজ ডেথ rather than the speaker who was the one moving forward and the speaker was now being carried by death. বলছে the drew quivering and chill. The imagery introduces a sense of cold, dampness and unease, contrasting with the earlier more pleasant দেখো imagery of the carrier's ride. The quivering কি বলছে, a sense of shiver মানে কি ঠান্ডা, কাঁপুনি। The chill further reinforces the feeling of cold and the speaker's growing awareness of the harshness of death. এর মাধ্যম দিয়ে বলছে এতক্ষণ মৃত্যুর সাথে জার্নিটা খুব ভালোই লাগছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না। হ্যাঁ, এখন যেন ঠান্ডা লাগছে, তারপর জীবনের যে উষ্ণতা ফিল করছিলাম সেটা যেন হারিয়ে গেছে, এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, দ্য শিফট ইন টোন, দ্য পোয়েম স্টোন চেঞ্জেস ফ্রম ওয়ান প্লেজেন্ট অলমোস্ট লাইট হার্টেড anticipation to one cold and even morbid reality. This is a key moment in the poem as the speaker begins to confront the true nature of death. হ্যাঁ, কারণ কি কবি ঠান্ডা বোধ করছে কেন, কারণ কবির শরীরে যে ড্রেস আছে সেগুলো কেমন দেখো, ফর অনলি গোস্বামী মাই গাউন অ্যান্ড মাই টিপেট অ্যান্ড অনলি টুলি, মানে কি মৃত্যুর সময় আমাদেরকে যে পোশাকগুলো পরিয়ে দেয়, হ্যাঁ, সেই পোশাকের কথা এখানে বলা হয়েছে। কারণ আমার শরীরে আছে কি গোস্বামীয়ার মানে বুঝি তো, মাকড়সার জাল বুঝি আমরা। দেখো দেখো ফিল্মি সাবস্টেন্স, যেটা আমরা স্পাইডারের এই যে জালের মতো, মাকড়সার জালের মতো, কিন্তু এখানে আসলে মাকড়সার জালকে বোঝাচ্ছে না, কিন্তু ওই জালের মতো দেখো পাতলা পোশাককে বোঝানো হচ্ছে। ঠিক আছে তো, হ্যাঁ, এইটাকে বোঝানো হচ্ছে। তারপরে আরো কিছু কিছু ড্রেসের ইমেজারি আসছে, যেগুলো আমরা একটু দেখে নিই। তারপর হচ্ছে কি দেখো এখানে গাউন তো আমরা বুঝি, টিপেটটা কি এবং তুলিটা কি সেটা আমরা একটু দেখি। এই যে গলায় যেটা পরে আছে না, গলা বন্ধ টাইপের, এই যে উপরে যেটা থাকে, এই যে এটা, হ্যাঁ, মেয়েরা পরে বিশেষ করে এই যে অংশটুকুকে বলা হয়। ঠিক আছে তো, এটুকু হচ্ছে কি দেখো টিপেই, দেখো টিপিট। হ্যাঁ, আ উইমেন্স লং ফার স্কার্ফ অর শাল ওর্ন অ্যারাউন্ড দ্য নেক অ্যান্ড শোল্ডার, এইটা। আর টুলিটা কি, এটা একটা ড্রেস, কিন্তু সেটা কি বলতেছে দেখি আমরা একটু এটা না, আমি কি বানানটা ভুল করলাম? আচ্ছা, TULLE। সবাই লাইনে আছো তো? জি স্যার। জি স্যার। এরকম পাতলা ড্রেসটাকে বলছি, যে এরকম এই, তাহলে এই পোশাক পরে আছেন, কারণ শীতের মধ্যে এই পোশাক তো আর ঠান্ডা কাটবে না, তাই না? তাই তিনি ঠান্ডা পাচ্ছেন। তাহলে আলটিমেটলি এটা দিয়ে কি বোঝানো হলো দেখো, এটা হচ্ছে দ্য স্পিকার ইজ আন্ডার ড্রেসড অ্যান্ড ফিলস কোল্ড। আন্ডার ড্রেস মানে যে পরিমাণ পোশাক পরে থাকলে ঠান্ডা লাগতো না, তার থেকে কম পোশাক পরে আছেন। অ্যাজ আর গাউন অ্যান্ড টিপিট আর মেড অফ দ্য ডেলিকেট দ্য ফেব্রিক্স অফ গোস্বামীয়ার অ্যান্ড টুলি। ঠিক আছে তো, দেখো টুলি a soft from silk, cotton and nylon material like net used for making veils or dresses. এইটা পরে আছেন। As our gown and tippet are made of the delicate thin মানে পাতলা ফেব্রিক পোশাক কাপড় দিয়ে of gossamer and tuli respectively, which offer little warmth, যেখানে মানে উষ্ণতার কোনো সুযোগ নেই।
তারপর এখানে তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গায় আমরা খেয়াল করি, মানে পুরো কবিতাটাই একটু সিম্বলিক্যাল। হ্যাঁ, দ্য স্পিকার ইজ অন আ জার্নি উইথ ডেথ অ্যান্ড দ্য লাইন্স আর পার্ট অফ ডিসক্রিপশন অফ দ্য কোল্ড অ্যান্ড ড্যাম্প কন্ডিশন অ্যাজ দ্য সান সেটস। Gossamer and Tully, the fabrics are known for their lightness and delicacy, suggesting a lack of substantial cloth, মানে যে পরিমাণ পোশাক থাকা দরকার সেই পরিমাণ নেই। The speaker's attire made of these delicate metals can be interpreted as a metaphor for the ephemeral and fragile nature of life, the transition to the afterlife. তাহলে interpreted as a metaphor, কিসের মেটাফোর? the ephemeral and fragile nature of life, মানে যে লাইফ আমাদের কাছে দীর্ঘস্থায়ী না, যে লাইফ আমাদের কাছে মানে আকর্ষণীয় না, যে লাইফে আমরা যা পাই তা কিছু আমাদের পরবর্তীতে আমাদেরকে সুন্দর অবস্থান দেয় না। তারপর দ্য ট্রানজিশন দ্য আফটার লাইফ, শিফট ইন টোন এবং পোয়েটিক ডিভাইস, এর যাক ওগুলোর দরকার নেই। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের জীবনে মৃত্যুর সময় আমাদের খারাপ লাগবেই, কারণ কি, যদি আমরা জীবন থেকে কোনো কিছু না নিয়ে আসতে পারি, তাই না? এখানে শুধু ওই স্কার্ফ পরে থাকলে, লুজ ড্রেস বা গোসামিয়ার জাতীয় পোশাক পরে থাকলে ঠান্ডা তো লাগবেই। এগুলো দিয়ে কি নির্দেশ করছে? যে আমরা যখন মারা যাই তখন আসলে আমরা প্রিপেয়ার্ড থাকি না, তাই না? আমরা প্রস্তুত থাকি না যে আমাদের কি কি লাগতে পারে আফটার লাইফে। আর যখন ওই জিনিসগুলো আমাদের সাথে থাকে না, তখন অটোমেটিক আমাদের অস্বস্তি লাগবেই, হ্যাঁ, অসুবিধা তৈরি হবেই, অতএব এখানে কিছু করার নেই। তাই বলছে দেখো এখানে বলছে in the first through third stanza the author is on close affectionate term with death and immortality, describing death as a gentle suitor, ওটা তো আমরা পড়লাম। however when the sun sets the cold damp sets in she become aware of her inappropriate attire, মানে মৃত্যুর সময় বোঝা গেল যে আসলে আমি প্রস্তুত ছিলাম না, হ্যাঁ, আমি যে পোশাক পরেছি এগুলো আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, তাই বুঝতে দেখো তারপরে এইভাবে আমাদের জার্নি হতে 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 আমরা কোথায় গিয়ে থামলাম? উই পজড বিফোর আ হাউস, আমরা একটা বাড়ির সামনে গিয়ে থামলাম। হ্যাঁ, মানে মৃত্যু আমাকে একটা বাড়ির সামনে গিয়ে নিয়ে থামালো। দ্যাট সিমড আ সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড, যেটাকে বাড়ি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে মাটির ঢিবি। তাহলে মাটির ঢিবি তাহলে কি বলছে আলটিমেটলি বলো তো এটা দিয়ে? আর সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড কি? হ্যাঁ, সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড আসলে কবরকে নির্দেশ করছে, যে সেখানে নিয়ে গিয়ে আমাকে থামালো মৃত্যু, সেখানে আমাকে আজীবনের জন্য রেখে চলে যাবে। হ্যাঁ, তাই বলছে ইন দ্য লাইন এখানে বলা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর দিস সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড সিম্বলাইজ দ্য স্পিকার গ্রেভ, a final resting place rather than a traditional home. তাহলে এটাকে তিনি হোমের মতো বলতে দেয়। The house in the poem which described as a swelling of the ground is a metaphor for the speaker's grave or tomb. The imagery of swelling of the ground creates a sense of burial site where the earth has been disturbed to create a resting place. Context, the poem এটা বলছে explore the theme of death and mortality and the speaker journey with death leads to his final resting place. এভাবেই দেখানো হচ্ছে। ওকে, তার বলছে কি দ্য রূপ ওয়াজ স্কেয়ার্সলি ভিজিবল, কবরের কি রূপ বোঝা যায় বলো? বলছে রূপ তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এর যে ছাদ, সে ছাদ কোথায়? কবরের কোনো ছাদ থাকে? এর কোনো কর্নিস থাকে? এর কোনো কর্নিসও থাকে না। কর্নিস কি বলতো? আমরা যেটাকে কার্নিশ বলি, হ্যাঁ, যেমন বাড়ির ছাদের সাথে রিলেটেড কিছু কর্নিস থাকে, মানে ছাদের ওই যে পার থাকে বা প্রান্ত থাকে, ওইগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো কর্নিস অফ দ্য ওয়াল বা হাউস, এরকমটা দেখি কি বলে। এই যে এই ধার বা প্রান্তগুলো যেগুলো বাড়ির ছাদ থেকে বেরিয়ে আসে, তাই না? এই যে এই জিনিসগুলো, এই যে এইগুলোকে বলা হয় কর্নিস। হ্যাঁ, এই যে কর্নিস একদম কোনা পার, এইগুলোকে বোঝানো হচ্ছে। তা আমার এই বাড়ির কোনো কর্নিস নেই। কর্নিস কি ভিজিবল হচ্ছে? স্কেয়ার্সলি ভিজিবল, মানে দেখাই যাচ্ছে না। এবং ইন দা গ্রাউন্ড, এবং ছাদটা হচ্ছে কি গ্রাউন্ডের সাথে মেশানো, তার মানে আলটিমেটলি এটা দিয়ে কি বোঝাচ্ছে? কবর বোঝাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, দেখো অতএব দেখো আর রূপ ওয়াজ স্কার্সলি ভিজিবল। তা বলছে ইন দ্য লাইন এটা দিয়ে কি বলছে? দ্য ইমেজারি আ পিকচার অফ আ গ্রেভ আ টম দ্যাট ইট অলমোস্ট এন্টায়ারলি বেরিড উইথ দ্য রূপ অ্যান্ড ইভেন দ্য কর্নিস সাবমার্জ ইন দ্য গ্রাউন্ড, যেটা গ্রাউন্ডের সাথে মেশানো, কর্নিসও নেই, এটা মৃত্যুকে বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই হচ্ছে কর্নিস ইন দ্য গ্রাউন্ড মানে ইভেন দ্য কর্নিস আর ডেকোরেটিভ এলিমেন্ট টিপিক্যালি ফাউন্ড এট দ্য টপ অফ আ বিল্ডিং ইজ নাও বেরিড ইন দ্য গ্রাউন্ড, ফার্দার এমফাসাইজিং দ্য আইডিয়া অফ আ টম অর গ্রেভ দ্যাট ইজ অলমোস্ট এন্টায়ারলি হিডেন। Symbolism of the house, অর্থাৎ using the imagery of a house, Dickinson evokes a sense of permanence and finality, suggesting that death is a natural transition to a new state of being. ঠিক আছে, নতুন জায়গায় নতুন অবস্থানে নিয়ে চলে এসেছে মৃত্যু আমাকে। এরপর হচ্ছে সিন্স দেন, তারপর থেকে, ওই যে আমাকে ওখানে রেখে গেল কর্নিস ছাড়া বাড়িতে, তারপর থেকে কি হলো?
তারপর থেকে আর আমি কি অবস্থায় আছি, ওখানেই আছি না, ইটস সেঞ্চুরিজ। তারপর থেকে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, অ্যান্ড ইয়েট ফিল শর্টার দ্যান দ্য ডে। তারপরেও মনে হচ্ছে একটা দিনের থেকেও কম সময়। মানে আমাদের জীবনে, জীবন দশায় হয়তো বা আমরা টাইমকে গুরুত্ব দিই, কারণ আমরা মারা যাবো, এই জন্য টাইমের এত গুরুত্ব আমাদের কাছে। কিন্তু যেখানে মৃত্যু নেয় সেখানে কি টাইম নিয়ে কি আমরা ভাববো? যেখানে কাজ নাই, খাওয়া দাওয়া নাই, সব কিছু মিলে যখন কিছুই নাই, তখন কি আমরা ভাববো বলো? হুম না না স্যার। হুম। তখন আমরা আর কিছুই ভাববো না, তাই না? হুম। তাই বলছে and yet feels shorter than the day, তখন হয়তো শতাব্দীকে মনে হবে একদিনের থেকেও ছোট সময়। হ্যাঁ, দিন যেন কাটছেই না, দিন চলছে না, আমাদের তো দিনের হিসাব থাকবে না তখন। দিন হলো না, রাত হলো, কি হলো, ঋতু আসলো, শীতকাল না বর্ষাকাল, এগুলো তো আমরা ভাববোই না। অ্যান্ড আই ফার্স্ট সামাইজড, এবং আমার তখন মনে হলো, প্রথম মনে হলো, দ্য হর্সেস হেডস, এই যে জীবনের যে হর্সের হেড, হ্যাঁ, জীবন গাড়ির যে হর্স, মানে মৃত্যু পরবর্তী জীবন, এটা জীবন বলবো না, মৃত্যু পরবর্তী যে সময়, সে সময়ের যে হর্সের হেড, সেটা যেন কোর দিকে, ওয়ার টুয়ার্ড ইটার্নিটি, হ্যাঁ, সে যেন ইটার্নিটির দিকে, মানে এর কোনো সীমা নেই, এর কোনো শেষ নেই, চলবে। হ্যাঁ, আফটার লাইফ যেটা, সেটা যেন আমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে দেওয়া হয়েছে, সে চলছে তো চলছে, এর কোনো ডেস্টিনেশন নেই। তা জীবনের ঠিক মৃত্যু পরবর্তী জীবনটা হচ্ছে ডেস্টিনেশনহীন, তাই না, সীমাহীন, কোনো লক্ষ্যহীন একটা জীবন, যেখানে আমাদের খাওয়া নেই, দাওয়া নেই, পোশাক নেই, ঘুম নেই, কিছুরই কোনো প্রয়োজন নেই। তার মানে ওখানে কেমন লাগবে বলো তো তাহলে? মানে আসলে কেমন হবে জীবনটা, নাকি? এটাই হচ্ছে এখানে কবি একটু ফিল করার চেষ্টা করেছে। তো দেখো এখানে কি বলছে, এই যে বলছে, দ্য জার্নি টুয়ার্ডস ইটার্নিটি সিম্বলাইজড বাই দ্য হর্সেস হেড ফিলস লাইক আ ব্রিফ ডে ডেসপাইট দ্য পাসেজ অফ সেঞ্চুরিজ। হ্যাঁ, বলছে, সিন্স দেন দ্য স্পিকার ইজ স্টেটিং দ্যাট দ্য ভাস্ট অ্যামাউন্ট অফ টাইম সেঞ্চুরিজ হ্যাজ পাস সিন্স দ্য ইভেন্ট শি ইজ ডিসক্রাইবিং। হ্যাঁ, ওই যে কবরে রেখে চলে গেল, তারপর থেকে এরকম সেঞ্চুরি চলে গেছে, তারপরেও লাইফ যেন কি হচ্ছে না, এই সময়টুকু যেন আর শেষ হচ্ছে না। হ্যাঁ, চলছে তো চলছেই। ফিল শর্টার দ্যান দ্য ডে, হ্যাঁ, কারণ কি মানে শর্টার দ্যানও ডে লাগবে, কারণ কি আমাদের তো কোনো সীমা নেই। However, despite the passage of centuries, the experience feels like a brief day, suggesting that time may have a different meaning in eternity. Huh? The first summarized the horse head, speaker referring to the horse head that pulled the carriage of death as seen in the poem. সে যেন এখন চলছে। হ্যাঁ, the speaker realized that the horses and thus the journey were headed towards eternity, a place beyond the bounds of ordinary time. ইটার্নিটি মানে যেটা আমাদের জাগতিক সময়ের বাউন্ডের বাইরে। অতএব ওভারঅল মিনিং হলো কি, ইন দিস লাইন দ্য লাইন্স হাইলাইটস দ্য প্যারাডক্স অফ টাইম অ্যান্ড ইটার্নিটিস, সাজেস্টিং দ্যাট হোয়াইল টাইম মে সিম টু পাস নর্মালি ইন লাইফ, ইট ক্যান ফিল কমপ্রেসড ইভেন নন এক্সিস্টেন্স ইন দ্য কনটেক্সট অফ ইটার্নিটি। তাহলে হয়তো আমাদের এই নর্মাল লাইফে টাইমের একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আফটার লাইফ মানে কি আমাদের মৃত্যু পরবর্তী এই কনটেক্সটে ইটার্নিটিকে মনে হবে কি কি মানে সীমাহীন জিনিসটা, এবং দিন রাতের আমরা হিসাব করবো না, তাই মনে হবে যেন যাচ্ছেই না। হ্যাঁ, এরকম আর কি। তো কি বুঝতে পেরেছো? তো এই হলো মোটামুটি কবিতাটার সেন্স। মানে তিনি মৃত্যু পরবর্তী এবং আমাদের পার্থিব জীবনের যে সেন্সটাকে, এটাকে এক করে একটা ছোটখাটো সেন্স দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, যে আমরা আপাতত আমরা যারা বেঁচে আছি তারা মৃত্যুর সাথে চলছি, আসলে মৃত্যুর গাড়িতেই চলছি, মৃত্যুর গাড়িতে চলছি। তার মানে কি আমাদের জন্ম থেকে আমি মৃত্যুর গাড়িতে চড়েছি, ঠিক আছে? তো ব্যাপারটা ঠিক এরকম যে আমাদের জন্ম মানেই মৃত্যুর গাড়িতে চড়া, তাই তো? গাড়িতে চড়ে আমি এখন পাস করে যাচ্ছি। প্রথমে আমি আমার ইউথহুড পার করলাম, তারপরে অ্যাডাল্টহুড পার করব, তারপরে ওল্ড এজ পার করব, তারপর সেটিং সান, মানে কি আমার দিন শেষ, তাই তো, আমার লাইফ শেষ। তারপরে মৃত্যু আমাকে তার গাড়িতে করে এমন একটা জায়গায় গিয়ে রেখে আসবে যে জায়গায় আমি ওখানে আজীবন থেকে যাব। তার মানে জীবনে মৃত্যু আমাকে বেশি দিন রাখলো না। আমরা যারা বেঁচে আছি সবাই কি মৃত্যুর সাথেই তো চলছি, নাকি? যে কোনো সময় আমাদের সূর্য অস্ত যেতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু আমাদেরকে নিয়ে গিয়ে ওইরকম মাটির মতো ঢিবি একটা সেই ঘরে রেখে আসতে পারে। অতএব এই হচ্ছে ব্যাপার। কি বুঝতে পেরেছ? জি স্যার। যদিও প্রত্যেকটা লাইন বাই লাইন যদি আমরা একটু ভাবি তাহলে একটু কনফিউজ হওয়ার মতো থাকে কিছু কিছু জায়গায়, তবে কনফিউশন হবো না, আমরা ধরে নিব উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে কি আমরা ভেবে নিব যে এরকম একটা সেন্স আনা হয়েছে। হ্যাঁ, তোমাদের কি প্যারাফ্রেজ আছে? জি স্যার। আচ্ছা, একটু পড়ে নাও দেখি প্যারাফ্রেজটা, দিয়ে যদি কারো কোনো কথা থাকে।
একটু পরে নাও। যাদের হয়ে যাবে একটু হাত তুলবা। জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কোথাও? পড়ছো? স্যার ফোর্থ স্টেঞ্জাটা আরেকবার একটু বুঝাই দেন। ফোর্থ স্ট্যান্ডটা কি কি বলছে? স্যার যে ড্রেস পোশাকের যে বর্ণনাটা দিয়েছে আমি ওটার মানেটা ঠিক বুঝতে পারছি না। এটা মানে হলো সরাসরি বোঝো, তুমি মারা গেলে পরে তোমাকে যে ড্রেস পরানো হবে সেটা কোন ড্রেস? যে কাপড়টা পরানো হবে ওইটা। ওইরকম কোনো হালকা পাতলা ড্রেস এখানে সেটাকে বোঝানো হচ্ছে, এবং এই ড্রেসটা সিম্বলাইজ করছে যে আমরা পৃথিবীতে তো অনেক কিছুই আমাদের সাথে থাকে কিন্তু যখন মারা যাব তখন আমাকে কি এরকম কোনো পরবর্তী জীবনের প্রস্তুতিমূলক কোনো ড্রেস দেওয়া হবে? বলো। না স্যার। তাহলে সেখানে তো আমি আনকমফোর্টেবল বোধ করবই। মানে এগুলো যে আসলে শুধু জাগতিক ড্রেসের কথা বলা হচ্ছে তা না, এটা বোঝানো হচ্ছে যে পরবর্তী যে সময়টা একটা পরিবর্তন যে আসবে, তাই না? আমি আমার যে পার্থিব জীবনের যে উষ্ণতাটা থাকবে সেটা কি মৃত্যু পরবর্তী থাকবে? বলো। না স্যার। সেটার কথা বোঝানো হয়েছে এখানে মেনলি। ড্রেসটা খুব একটা মুখ্য বিষয় নয়, কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে যে এতক্ষণ কবি কমফোর্টেবল বোধ করছিলেন, মানে কি পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কমফোর্টেবল বোধ করছি, তাই না? আমাদের উষ্ণতা আছে, আমাদের ভালো লাগা আছে, কিন্তু যখন আমি সূর্য পাস হয়ে যায় মানে কি লাইফটা শেষ হয়ে গেল, তখন কি আমার এই যে বডি, আমাদের এই যে শরীর, এই শরীরে কি সেই কমফোর্টেবলনেসটা থাকবে আর? বলো, সেই কমফোর্ট কি না থাকবে? স্যার। থাকবে না। হ্যাঁ, এইটাকে বোঝাতে মিল এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। এখানে একটা ড্রেসের কথা বলা হয়েছে, কিন্তু ড্রেসটা এখানে মুখ্য না, এখানে প্রত্যেকটা কথাই হচ্ছে কি সিম্বলিক, এটা দিয়ে কিছু একটা বোঝাতে আছে, সেটাকে আমরা খেয়াল করব। মৃত্যুটা যে আকস্মিক ভাবে হয়েছে এটা বোঝানো হচ্ছে মেনলি। হুম 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 এটা মৃত্যুটাও যে আকস্মিকভাবে হয়েছে তা না, মৃত্যু তার সময় মতোই হয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ, মৃত্যু কারণ কি আমার ইউথ পার করলাম, আমি আমার অ্যাডাল্টহুড পার করলাম, আমার সেটিং সান মানে ওল্ড এজ পার হলো, তারপরে আমি এই পৃথিবী ছেড়ে চলে চলে গেলাম। তা
তাহলে এই অবস্থা তো আকস্মিকতা না, কিন্তু মৃত্যুর সাথে আশাটাকে বোঝাচ্ছে যে মৃত্যু আমাকে নিয়ে এসেছে আমার পরবর্তী জীবনে, ঠিক আছে এইটাকে। আর যখন আমাকে মৃত্যু নিয়ে এসেছে, তখন যখন আমি মৃত্যুর সাথে উঠলাম তার ক্যারিয়েজে, তখন কি আমি বাড়ির থাড়িতে গেছিলাম যে দাঁড়াও আমি ড্রেস ডুস একটু প্রস্তুত করে নিয়ে আসি? বলো। না স্যার। স্যার সে আসলো, আমি তার গাড়িতে চড়ে পড়লাম, অতএব আমার শরীরে কি আছে না আছে, আমি প্রস্তুত কিনা, সেটা ভাবার সুযোগ নেই পৃথিবীতে। সেটাই বলা হচ্ছে যে আমরা পৃথিবীতে সেই সুযোগ পাবো না। তাই তো, যে মৃত্যু যখন আসবে যে দাঁড়াও আমি একটু বাড়ি থেকে ছুটি নিয়ে আসি, মানুষজনকে বলে আসি, বা একটু পোশাক টোশাক ভালো ব্যাগ ট্যাগ গুছিয়ে সুন্দর করে প্রস্তুত হয়ে আসি, এই সুযোগ কি দিবে? বলো, মৃত্যু দিবে? না স্যার না হ্যাঁ। স্যার। তো এই যে জায়গাগুলো, এগুলোকে মিলে এখানে একটু নির্দেশ করা হয়েছে, ঠিক আছে। জি স্যার। এখন এটা নিয়ে তুমি ভেবে অনেক কিছুই বের করতে পারো, অনেক কিছুই ভাবতে পারো, তাই না? এক একটা জায়গায় তুমি এক এক রকমের ডেসক্রিপশনও পেতে পারো। এই টোনটা কেমন এই কবিতার, বলো? আনন্দদায়ক? না কেমন? স্যাড না? একটু জি স্যার মেলানকলিক একটা টোন আছে এখানে। ওকে, তাহলে এই কবিতাটা আমরা পড়ে ফেললাম। এরপর আমাদের নেক্সট কবিতা হচ্ছে পিয়ানো পড়াইতে চাইছিলেন স্যার। পিয়ানো, তাই তো? হ্যাঁ, পিয়ানোটার সময় আমরা অতটুকু পাবো? আচ্ছা দেখি, একটু ছোট আছে, আমরা যদি একটু পারি ওটা দেখে নিই। হয়তো একটু কিছু সময় লাগতে পারে বেশি, আমরা একটু রেডি থাকবো। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে তেমন কিছু ইয়া নাই, তোমরা একটু তারপর পড়ে নিবা। এই কবিতাতে মেনলি কবি তার মানে ছোটবেলাকার একটা স্মৃতিকে স্মরণ করে, যে একটু মানে কি বলবো, একটু চিন্তাশীল হয়ে পড়েছেন, সেটাকে একটা বিষয়কে বোঝানো হবে। নস্টালজিক একটা সেন্স এখানে মেনলি নিয়ে আসা হবে, ঠিক আছে। পিয়ানো হচ্ছে কি বলো তো? পিয়ানো কি জিনিস? একটা বাদ্যযন্ত্র। হ্যাঁ, পিয়ানো, তাই তো? সরি, এই হচ্ছে পিয়ানো, তাই না? এই হচ্ছে পিয়ানো। তো এই পিয়ানোটাই কবির একটা মানে কি বলবো, সে অতীতে ফিরে যাওয়ার একটা ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমরা যেমন ছোট বাচ্চাদের খেলাধুলা দেখলে আমরা ঠিক আমাদের ছোটবেলাকার সেই অবস্থানে ফিরে যাই, তাই না? যে তাদের কথা আমাদের মানে তাদের কথার মাধ্যম দিয়ে আমাদের তখন মনে পড়ে যায় যে আমরা এরকম ছিলাম, আমরা এরকম করতাম, আমরা এরকম হতাম, ইত্যাদি ইত্যাদি। তো এখানেও ঠিক কবি একটা কারো হয়তো বা পিয়ানো বাজানো শুনে এরকমটাই মনে করছেন, ঠিক আছে। তো ধরো আমরা একটা লেডিকে পিয়ানো বাজানো দেখি, হ্যাঁ, আর লেডি প্লেইং পিয়ানো, এই যে মনে করো এই মেয়েটা পিয়ানো বাজাচ্ছে, হ্যাঁ। এইটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। কি দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা, দেখো কোনো ইমেজ এরকম আছে কিনা। হ্যাঁ, এই যে এই ইমেজটা একটু খেয়াল করো, ঠিক আছে? এটা খেয়াল করতেছো? জি স্যার এই যে একটা ছোট বাচ্চা তার মায়ের পায়ের নিচে বসে আছে, যেখানে কি করছে, মা পিয়ানোটা বাজাচ্ছে, নাকি পিয়ানো বাজাচ্ছে, আর পিচ্চিটা
তার পায়ের কাছে গিয়ে খেলা করছে। কি ব্যাপার, সামনে এটা চলে আসলো আবার। হ্যাঁ, এই যে এটা, এই জিনিসটা একটু খেয়াল করলেই কবিতাটা বুঝতে সুবিধা হবে আমাদের। এটা হচ্ছে মনে করো কবি যখন ছোট ছিল সেরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে দেখো এখানে ছোট্ট একটা কবিতা, মাত্র 3টা স্টেঞ্জা আছে। বলছে সফটলি ইন দ্য ডাস্ক আ উইমেন ইজ সিঙ্গিং টু মি। তাহলে সন্ধ্যা হয়ে গেছে, তাই তো, গধূলি বেলা, ডাস্ক। তখন কি হচ্ছে যে একটা উইমেন আমাকে গান শোনাচ্ছে। ইন সিঙ্গিং টু মি মানে কি, আমাকে গান শোনানো, হ্যাঁ, আমার হয়ে যেন গান করছে, ঠিক আছে। কি বুঝতে পেরেছ? তো ঠিক ওই জি সময় স্যার। যখন আমি গান শুনছি, শুনতে শুনতে ওই গানটা আমাকে যেন নিয়ে গেল কোথায়, টেকিং মি ব্যাক, আমাকে যেন পিছনে ফিরে নিয়ে গেল, ডাউন দ্য ভিস্টা অফ ইয়ার্স। হ্যাঁ, যে সময়ের যে বিশাল একটা মাঠ বা বিস্তার, আমি হয়তো আমার বয়স হতো এখন 50 বছর, ঠিক আমাকে আমার ওই গানটা, ওই সিঙ্গিংটা আমার স্মৃতিকে টেনে নিয়ে গেল কোথায়, একদম মানে বছরের যেই যে সীমা, এই যে বিস্তার, এই বিস্তার পেরিয়ে পিছনে নিয়ে চলে গেল এবং আমাকে নিয়ে যেতে যেতে এমন জায়গায় গিয়ে ছাড়লো সময়, টিল আই সি আ চাইল্ড সিটিং আন্ডার দ্য পিয়ানো। তখন ঠিক আমার মনের স্মৃতিতে ভেসে আসলো একটা ইমেজ, যে ইমেজে আমি দেখতেছি কি, যে পিয়ানোর নিচে একটা ছোট্ট শিশুকে কি করছে, বসে আছে, তাই তো। এবং কি করছে দেখো, ইন দ্য বুম অফ দ্য টিংক্লিং স্ট্রিংস, এবং পিয়ানোর দেখবা যে তার আছে, তাই না, পিয়ানোর স্ট্রিং আছে না। জি স্যার। যখন এগুলোকে বাজানো হয় তখন পিয়ানোর ভিতরে এক ধরনের স্ট্রিং মতো আছে, এই রিডগুলোতে হাত দিলে পারে ওই টিংক্লিং সাউন্ডটা হয়। তো ঠিক আমি স্মৃতিতেও যেন ওই টিংক্লিং স্ট্রিং এর যে সাউন্ড, সেগুলো যেন আমি শুনতে পেলাম। and pressing the small poised feet of a mother who smiles as she sings। আর মা যখন গান করছে তখন ওই যে ছোট শিশু যে পিয়ানোর নিচে বসে আছে, সে কি করছে, তার মায়ের যে ছোট্ট পয়েসড ফিট, সেটাকে সে হাত দিয়ে প্রেস করছে, আর মা এবং শিশু দুজনই হাসছে, তার মা হাসছে আর গান করছে। এইরকম একটা ইমেজ, একটা ইমেজারি তৈরি হয়ে গেল না এখানে। দেখো এই ইমেজটাই তো নাকি, এই যে মা হচ্ছে পিয়ানো বাজাচ্ছে, আর এই যে ছোট বাচ্চাটা পায়ের এই যে পিয়ানোর নিচে এখানে বসে আছে, আর মা যে এখানে পা দিয়ে আছে, এই পায়ে কি করতেছে, বাচ্চাটা টাচ করতেছে, তাই তো, আর মা এতে দেখে হাসছে, মানে দুইজন খুব খুশি। তো এই ইমেজটা কার, এই স্মৃতিটা কার বলো? কবি। হ্যাঁ, কবির নিজের, তাই না। হ্যাঁ, কবি যেন মনে করছেন, তাই বলছে। আবারও দেখো যে চাইল্ড, তাহলে কি হলো, এই গানটা আমাকে টেনে নিয়ে একদম পিছনে চলে গেল, হ্যাঁ, আমার স্মৃতির পিছনে চলে গেল, যেখানে গিয়ে আমি দেখতে পেলাম কি, যে টিল আই সি আ চাইল্ড সিটিং আন্ডার দ্য পিয়ানো ইন দ্য বুম অফ দ্য টিংক্লিং স্ট্রিংস অ্যান্ড প্রেসিং দ্য স্মল পয়েসড ফিট অফ আ মাদার হু স্মাইলস অ্যাজ শি সিংস। তাহলে কি হলো দাঁড়ালো দেখো, ইন দ্য ডার্ক আ উইমেন ইজ সিঙ্গিং সফটলি টু মি, it takes me back down the vista of years. I see with my mind's eye a child sitting under the piano pressing the small poised feet of a mother who plays piano and sings and smiles. তাই তো, গান করছে আর হাসছে, ঠিক আছে তো। জি স্যার। আচ্ছা, এবার বলছে in spite of myself, আমি চেষ্টা করছি, তাই তো, the insidious mastery of song betrays me back। হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার স্মৃতিতে থাকার জন্য, হ্যাঁ, ওই জায়গায় থাকার জন্য, মানে আমি চাচ্ছি আমি আর এই বড় অবস্থায় থাকতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি সেই ছোট অবস্থায় থাকতে, স্মৃতিতে হলেও আমি সেই অবস্থানে থাকতে চাচ্ছি, ঠিক আছে তো। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তারপরেও কি হচ্ছে, এই যে ইনসিডিয়াস মানে আকর্ষণীয়, মাস্টারি অফ দ্য সং, দেখো এর মিনিং। ইনসিডিয়াস মানে কি, খুবই লোভনীয়, আকর্ষণীয়, যেটার মাধ্যমে আমরা কি হয়ে যায়, মোহিত হয়ে পড়ি, হ্যাঁ, এরকম আর কি অবস্থা। তারপর দেখো বলছে দ্য ফ্রেজ ইন স্পাইট অফ মাইসেলফ দ্য ইনসিডিয়াস মাস্টারি অফ দ্য সং বিট্রেস মি ব্যাক, আবার কি আমাকে ফিরিয়ে আনতেছে না। এই যে গান করছে না এখন বর্তমানে, যে মেয়েটা গান করছে, বলছে এটা বলতে ডিসপাইট দ্য স্পিকারস অ্যাটেম্প্ট টু রেসিস্ট দ্য পাওয়ার অফ মিউজিক
দ্য ইনসিডিয়াস মাস্টারি অফ দ্য সং আনএক্সপেক্টেড অ্যান্ড সার্টলি পুলস হিম ব্যাক টু হিজ পাস্ট অ্যান্ড ট্রিগারিং পেইনফুলি অ্যান্ড নস্টালজিক মেমোরিজ। হ্যাঁ, সে বারবার চেষ্টা করছে যে সেখানে মানে চলে থাকতে, কিন্তু কি হচ্ছে এখানে দুটা সেন্স দেয়, এটা একটা পান আছে। হতে পারে যে কবি বর্তমান মিউজিকে থাকতে যাচ্ছে, অতীতে যেতে যাচ্ছে না, অথবা হতে পারে যে অতীতে থাকতে যাচ্ছে, বারবারই বর্তমান মিউজিকটা তাকে তার অতীত থেকে ফিরিয়ে আনছে। এর মধ্যে যে কোনো একটা করতে পারে। তাহলে বিট্রেস মি ব্যাক, তাই তো? বিট্রেস মি ব্যাক, ব্যাক বলতে আমরা অবশ্য অতীতটাকে বুঝতে পারি। এখন এটা দুটা সেন্স বোঝাচ্ছে যে আমি অতীতে চলে গেছি, আমাকে ফিরিয়ে আনতেছে বর্তমান যে গান করছে সেটা, নাকি অতীতের যে স্মৃতি সে গানটা সেটা আমাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, বর্তমান সঙ্গীতটা আমি যেন শুনতেই পাচ্ছি না, তাই তো? বর্তমান মিউজিকটা যেন আমাকে বিট্রে করে কোথায় নিয়ে যাচ্ছে, সে অতীতে নিয়ে যাচ্ছে, অথবা বর্তমান মিউজিকটা আমাকে আবার আমার এই বর্তমানে ফিরিয়ে আনতেছে। অথবা এর ভিতরে যে কোনো একটা ঘটনা করতে পারে। তার মানে কি, যে আমি কি করছি, প্রচুর চেষ্টা করতেছি যে আমার সেই অতীত স্মৃতিটাকে ধরে রাখতে। হ্যাঁ, এটা দিয়ে আমরা মেনলি বুঝবো। দেখো, বিট্রেস ব্যাক, দিস ফ্রেজ আ কি এলিমেন্ট অফ দ্য পোয়েম, মিনিং বিট্রেস সাজেস্টিং দ্যাট দ্য সং অফ ইজ ভায়োলেটিং দ্য স্পিকার ট্রাস্ট অ্যান্ড মি ব্যাক signifies the song is forcing the speaker to relive his past despite his effort to resist। হ্যাঁ, দেখো, টু রিলিভ হিজ পাস্ট মানে বারবারই তিনি পাস্টে থাকতে চাচ্ছেন না, ব্যাপারটা এরকম। দেখো এখানে কিন্তু সেটাই বলছে। তো এখানে এই জায়গাটা আমিও একটু কনফিউজড, মানে হয়তোবা বিভিন্ন জায়গায় আমি বিভিন্নটা দেখছি। কেউ বলতেছে যে হয়তো তিনি অতীতে থাকতে চাচ্ছেন, কিন্তু বর্তমান মিউজিকটা তাকে কি কি করছে, তার বর্তমানে ফিরিয়ে আনতেছে। অথবা হতে পারে যে বারবারই সে বর্তমানে থাকতে যাচ্ছে, কিন্তু এই বর্তমান সংটাই তাকে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো যেটাই হোক না কেন, আমরা বুঝে নিব যে তিনি কি করছেন, সেই অতীত স্মৃতি কাতরতায় থাকতে যাচ্ছে। হ্যাঁ, নস্টালজিয়া মানে কি, দেখো, দ্য স্পিকার ইজ কটিং ইন আ বিটার সুইট স্টেট অফ নস্টালজিয়া। হ্যাঁ, বেটার সুইট মানে তিক্ত, হ্যাঁ, মিষ্টি তিক্ত একটা অভিজ্ঞতা। হোয়ার দ্য মিউজিক ডেসপাইট হিজ অ্যাটেম্প টু রেসিস্ট ট্রান্সফর্ম হিম ব্যাক টু পেইনফুল ইয়েট চেরিশড পাস্ট। হ্যাঁ, বারবার তাকে পিছনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এবং বলছে কি, টিল দ্য হার্ট অফ মি উইপস টু বিলং টু দ্য ওল্ড সানডে ইভিনিং অ্যাট হোম। এবং আমাকে এমনভাবে স্মৃতি কাতর করে ফেলছে যে আমার মনটা কি কি করছে, কেঁদে উঠছে, আমার হৃদয়টা কেঁদে উঠছে। কিসের জন্য? টু বিলং টু দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম। ঠিক ছোটবেলায় সানডে ইভিনিংগুলোতে আমি যখন বাসায় থাকতাম, সেইটার জন্য তার হৃদয়টা কেঁদে উঠছে। হ্যাঁ, আমি সেই সানডে ইভিনিংগুলোকে ছোটবেলায় হয়তো কবির খুব পছন্দ ছিল, হ্যাঁ, স্পিকারের খুব পছন্দ ছিল। ওই দিন হয়তো, ওই দিন কি কি হতো দেখো, উইথ উইন্টার আউটসাইড, বাইরে শীতকালীন ঠান্ডা, আর হিম ইন দ্য কোজি পার্লার, আর আরামদায়ক পার্লারে চলছে হচ্ছে কি ধর্মসঙ্গীত। হ্যাঁ, কারণ কি সানডেতে কি হয়, সানডে যেহেতু পবিত্র একটা দিন, তাই তো, সেখানে খ্রিস্টান রিলিজিয়নের, তাই তো, ধর্মীয় উৎসবগুলো পালন করা হয়, ধর্মীয় প্রার্থনা করা হয়। তো বাড়িতে হয়তো এরকম তাদের যে সিটিং রুম রয়েছে বা ডাইনিং রুম রয়েছে বা ওয়েটিং রুম রয়েছে, সেখানে বসে তারা যে একত্রে মিলে প্রার্থনা করা, গান করা, এগুলো করতো, সেটাতে মানে তার মন কাঁদছে, সেই দিনে তার ফিরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, এবং দ্য টিংলিং পিয়ানো অর গাইড, এবং হিম মানে কি ধর্মীয় সঙ্গীত, তাই না? এবং ধর্মীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে তার মায়ের যে পিয়ানো টিংক্লিং মানে পিয়ানোর যে সুর বাজানো, এই সব কিছু মিলে কবির কাছে কি হচ্ছে, আকর্ষণীয় বোধ হচ্ছে, যে সে আর এই বর্তমান সময়ে থাকতে চাচ্ছে না, সে চাচ্ছে কি সেই পিছনের দিনে ফিরে যেতে। তারপরে দেখো, দ্য সং টেক্স হোল্ড অফ মি ইন স্পাইট অফ মাই সেলফ ইনসিডিয়াসলি অ্যান্ড মিস্টিরিয়াসলি অ্যান্ড টেক্স ইট ব্যাক টু মাই আর্লি ডেইজ। মাই হার্ট উইপস টু বিলং টু দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম। দেখো, এখনো সেই দিনে ফিরে যেতে চাচ্ছে মন। উইথ উইন্টার আউটসাইড অ্যান্ড হিমস অন দ্য টিংলিং পিয়ানো আওয়ার গাইড ইনসাইড দ্য কোজি পার্লার। হ্যাঁ, সেই কোজি পার্লারে মায়ের সাথে বসে, তাই তো, সেই সানডে ইভিনিং এর সেই গান গাওয়ার জন্য মনটা যেন কেঁদে উঠছে। কি কথা বুঝতে পেরেছ? জি জি স্যার। আচ্ছা, এটাকে আমরা আরেকটু দেখি, আরো কোনো সেন্স যদি আমরা আনতে পারি। আচ্ছা, অ্যানালাইসিসটা দেয়নি, ওই একই জিনিস আসছে। তাহলে এই যে ইনসিডিয়াস মাস্টারি অফ সং মানে কি, কনভেস মিউজিক পাওয়ার টু স্টায়ার আপ ভিভিড ইমোশনস এন্ড মেমোরি, মানে কি সংটার জন্য তার মনে ভেসে উঠছে। হ্যাঁ, ইভেন এগেইনস্ট দ্য লিসেনার্স উইশেস, লিসেনার চাচ্ছে না, তাই তো, তারপরও সেই স্মৃতিগুলো বারবার বারবার তাকে সে অতীতে ফিরে নিয়ে যাচ্ছে। ফর দ্য স্পিকার সং, দেখো, ট্রিগার্স ডিপলি হেল্ড পারহ্যাপস ডিপলি বেরিড থটস অফ ফিলিংস, কারণ কি থটস এবং ফিলিংয়ের মধ্যে তিনি একদম গভীরভাবে, হ্যাঁ, চলে গেছেন, এইটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে, শেষে কি হচ্ছে দেখো, তার বলছে কি,
So now it is vain for the singer to burst into clamor with the great black piano appassionato. হ্যাঁ, তাছে গ্রেট ব্ল্যাক পিয়ানো অ্যাপাসিনেটো, মানে বিশাল এই পিয়ানোতে অ্যাপাসিনেটো, এটা হচ্ছে এক ধরনের মিউজিক্যাল সং এর কোড। দেখো যে গানটা মেইনলি বাজানো হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে একটা গানের সূত্র। দেখো এখানে দিয়ে এগুলোকে দিয়ে বোঝায়, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলো একটা তাল বা সুর, ঠিক আছে? যেটা বোঝাচ্ছে যে সো নাও ইট ইজ ভেইন ফর দ্য সিঙ্গার্স টু বাস্ট ইনটু ক্ল্যামার। অতএব এই যে এখন যে সিঙ্গারটা গাচ্ছে, যার গান শুনে আমি অতীতে ফিরে গেছি, সে এখন যত চিৎকার করেই গান করুক না কেন, তার গান পুরো ব্যর্থ হবে। কারণ কি, আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না, কারণ অলরেডি আমি অতীতে ডুবে গেছি। আমি অতীতে ডুবে গেছি, আর এদিকে আমাকে একজন মেয়ে কি করছে, গান শোনাচ্ছে, তাই না? উইমেন ইজ সিঙ্গিং টু মি, এ গান করেই যাচ্ছে। কিন্তু যতই সে গান করুক না কেন, আমাকে কি করতে পারছে না, আমাকে কিন্তু সে আর ফিরিয়ে আনতে পারছে না। কারণ কি, কারণ আমার উপরে দ্য গ্ল্যামার অফ দ্য চাইল্ডহুড ডেজ ইজ আপন মি। কারণ আমার উপরে অলরেডি চাইল্ডহুড ডেজের যে গ্ল্যামার, যে প্রভাব, যে আকর্ষণ, সেটা অলরেডি চলে এসেছে। এবং মাই ম্যানহুড ইজ কাস্ট ডাউন ইন দ্য ফ্লাড অফ রিমেম্বারেন্স, এবং আই উইপ লাইক আ চাইল্ড ফর দ্য পাস্ট। কারণ আমি অলরেডি শিশু হয়ে গেছি স্মৃতিতে। অতএব আমার স্মৃতির বন্যায় আমি পুরো ভেসে গেছি, আমার ম্যানহুড পুরো ভেসে গেছে, আমি চাইল্ড হয়ে গেছি, এবং সেই অতীতের জন্য আমি একটা শিশুর মতো করে যেন কাঁদছি। মানে আমার কি, সেই অতীতের ফিরে যেতে আমার মনটা কাঁদছে। যেই অ্যাডাল্টহুডটা আমার আর পছন্দ না। এত অ্যাডাল্টহুডে এত টেনশন, এত কিছু, কিন্তু ছোটবেলায় কত টেনশনবিহীন ছিলাম, হ্যাঁ, কত শান্তিতে ছিলাম, কত স্বস্তিতে ছিলাম, কোনো চিন্তা ছিল না। কিন্তু এখন এই যে মেয়েটা যে গান করছে, এই গানের উপরে ভর করে আমি আমার অতীতে ফিরে গেছি। হ্যাঁ, সেই অতীত থেকে আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না, কারণ আমি অলরেডি চাইল্ড হয়ে গেছি। ঠিক আছে? তো আমার ম্যানহুডটাকে আমি ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি। আমার শুধু এখন স্মৃতির বন্যায় আমি ভেসে যাচ্ছি, আমি যেন শিশু হয়ে গেছি, এবং অতীতের জন্য আমার শিশু মনটা যেন কাঁদছে। তো এইভাবে কবি মেনলি বলেছেন। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাই বলছি, ইট ইজ নাও ভেইন ফর দ্য সিঙ্গার টু বাস্ট ইনটু আ লাউড সাউন্ড উইথ আ গ্রেট পিয়ানো। যে পিয়ানো নিয়ে এসে গান করছে, সে যতই এখন চেষ্টা করুক না কেন, ভেইন মানে কি, পুরো ব্যর্থ হবে। আমাকে আর তার গান শুনিয়ে আমাকে মজা দিতে পারবে না, কারণ আমি কি হচ্ছে, বিকজ দ্য গ্ল্যামার অফ চাইল্ডহুড ডেজ ইজ অলরেডি আপন মি, মাই চাইল্ডহুড ইজ কাস্ট ডাউন। দেখো দ্য ফ্লাড অফ রিমেম্বারেন্স, আই উইপ ফর দ্য পাস্ট লাইক এ চাইল্ড। এই বুঝতে পেরেছো? তাহলে the speaker listened to a woman singing softly in the early evening. The woman's song transport the speaker through the beautiful landscape of the past until he sees a young boy nestled under a piano, surrounded by the vibration of quivering strings. The boy is pushing his mother's small, elegant feet, perhaps onto the piano pedal, while she smiles and sings. Poised মানে কি? Poised মানে পা একটু তুলে থাকা, ঠিক আছে? পিয়ানোর এক ধরনের প্যাডেল থাকে, বুঝতে পেরেছো? দেখো, poised feet মানে এরকম ভাবে পাটা একটু তুলে থাকা, এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম ভাবে পা তুলে থাকা, তার মানে দেখো পিয়ানোর প্যাডেল আছে, ঠিক আছে? তো এই যে পিয়ানো এরকম প্যাডেল থাকে, হ্যাঁ, নিচে, এই যে এটা এখানে থাকে। তো যখন মেয়েটা গান করছে, মানে মাটা গান করছে, তখন প্যাডেলে হয়তো পা দেওয়া ছিল, তাই পাটা একটু পয়েজড হয়ে আছে, ঠিক আছে? দেখো অলরেডি প্লেইং পে, দেখো তার পা কিন্তু পয়েজড হয়ে আছে, যদি দেখো এই যে পাটা একটু বাকি আছে না এরকম করে, হ্যাঁ, এই যে দেখো প্যাডেলে হয়তো পা দিয়ে আছে এইখানে, হ্যাঁ, নিচে এটা পাটা দেখাচ্ছে না। যা পয়েজড মানে এইভাবে পা তুলে থাকা, হ্যাঁ, এইভাবে পা তুলে থাকাটাকেই পয়েজড বলা হয়। এই যে দেখো, এই যে এখানে এই যে প্যাডেলের উপর পা দিয়ে আছে, এখানে দেখানো হচ্ছে, তবে এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে দেখানো হচ্ছে, বা এই যে এখানেও দেখো। তো এটা হচ্ছে পয়েজড ফিট। আর এই পয়েজড ফিটে করছে কি, তার বাচ্চাটা বা ছোট বাচ্চাটা কি করছে, পায়ে এসে সুরসুরে দিচ্ছে বা টোকা দিচ্ছে, হ্যাঁ, যেটা দেখে মাও হাসছে। তারপরে দেখো, while she smiles and sings against the speaker's wishes, the treacherous music pulls him back to his moment in time. দেখো বারবার এই যে উইমেনের সিঙ্গিংটা তাকে পিছনে ফিরে আনছে, কিন্তু না, তার স্মৃতি তাকে ধরে রাখছে। তাই বলছে, until his heart is sick with longing to once again be that boy on the cozy Sunday in nights inside the childhood home. আবারও সেই ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে, away from the winter cold. He longs to again listen to hymns in their snug warm living room, মানে ওই যে পার্লার, হ্যাঁ, কোজি পার্লার, where the sparkling দেখো notes of piano
would lead them into a song. It would be pointless now for the singer to erupt into a powerful song alongside the passionate playing of black great grand piano. The alluring beauty of the speaker's childhood has him in its grasp, মানে অলরেডি ধরে ফেলেছে তাকে, and his adulthood is lost in the flood of remembrance. He cries like a little boy for those days gone by. যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোর জন্য তার মনটা কাঁদছে। হ্যাঁ, তো দেখো এখানে আরো স্ট্রেঞ্জা ভিত্তিক সামারি টামারি দেওয়া আছে, থিমেটিক ডিসকাশনগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিলে দেখবা যে এই অতীত স্মৃতি কাতরতাটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি, দেখো দা টোন অফ দা, এখানে টোনটা কেমন বলো তো? স্যাড না নস্টালজিক স্যার? হ্যাঁ নস্টালজিক। হ্যাঁ বলো। এই যে মেলানকলিক অ্যান্ড বিটার সুইট, দেখো মানে মন খারাপের একটা বিষয় এখানে আছে, এবং নস্টালজিক মানে অনেকগুলো ইয়ে একসাথে আছে আর কি। টোন দেখো, evokes a melancholic or bittersweet tone reflecting a deep nostalgia for childhood and yearning for the past, ultimately tinged with a sense of loss and speaker inability to return to that simpler time. হ্যাঁ, সেই সময়ে থাকতে চাওয়ার আর হচ্ছে না, এইরকম ভাবে। কথা বুঝতে পেরেছো? অতএব কয়েকটা টোনের ইউজ এখানে আছে। অতএব থিমটা কি এখানে দেখো, থিম হচ্ছে মেমোরি অ্যান্ড লস, হ্যাঁ, স্মৃতি এবং তার যে ক্ষতি। The poem explored the powerful hold that the childhood memories can exert throughout one's life, the bittersweet nature of nostalgia. The speaker's memories, while pleasant, also evokes a sense of loss and the impossibility of return to the past. অতীতে কি আমরা ফিরে যেতে পারবো? না স্যার। কি হচ্ছে এক ধরনের মেলানকলিক টোন আছে। তারপর দেখো the piano, হ্যাঁ, the tone of this lyrical voice is melancholic and sentimental. হ্যাঁ, মেলানকলিক, সেন্টিমেন্টাল, নস্টালজিক, যেভাবে আমরা বলি এভাবে এক্সপ্লেন করতে হবে। মোরাল কি, মুড কি, মুড, হ্যাঁ, ইন্টিমেট অ্যান্ড ইয়ার্নিং, আগ্রহ, একটা প্যাশনেট ফিলিং, এটা আছে। তো এই হলো আমাদের কবিতাটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে এই দুটা কবিতা সামারি তোমাদের বই থেকে পড়ে নিবা, সাথে সাথে আমি যে শিটগুলো দিয়ে দিচ্ছি এই শিটগুলো একটু ভালো করে দেখে নিবা। ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এমনিতে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে একটু পড়াশোনা করো। তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।